স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা দেখো লাস্ট ক্লাসে আমরা ল্যাটিস এনার্জি নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল। সেখানে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম যে দুটো আয়ন, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, তারা যখন ক্লোজলি অ্যাপ্রোচ করে একে অপরের দিকে, তখন তাদের মধ্যে যে ইন্টারাকশনটা হয় তেমন সেটা কেমন হয়। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যখন দুটো আয়ন, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, তারা যখন ইনফাইনাইট সেপারেশনে থাকে, তাদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন থাকে না। তার মানে তারা অ্যাট্রাক্টও করে না, আবার রিপালশনও করে না। তার মানে ইনফাইনাইট সেপারেশনে তাদের মধ্যে ইন্টারাকশনটা জিরো। তাহলে তাদের এনার্জিটা জিরো, বা ইন্টারাকশন এনার্জিটা জিরো। এবার যখন তারা কাছাকাছি অ্যাপ্রোচ করে, তাহলে কি হবে? তাদের ডিস্টেন্স কমতে থাকে, তাহলে অ্যাট্রাকশন বাড়তে থাকে। তাহলে যত কাছাকাছি আসবে তত অ্যাট্রাকশন বাড়বে। তাই জন্য তারা আরো কাছে আসতে চায়, আরো কাছে আসতে চায়, আরো কাছে আসতে চায়। এই করতে করতে যখন অনেকটা কাছে চলে আসে, মানে খুব গায়ে গায়ে চলে আসে, তখন কি হয় না, যখন জাস্ট খুব কাছে, মানে খুব গায়ে গায়ে টাচ করে গেল, তখন থেকে এবার কি হয় না, প্রত্যেকটা আয়নের যে বাইরের দিকে যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ আছে, সেই ইলেকট্রন ক্লাউডগুলো কি করে না, একে অপরকে রিপেল করে। সেটা ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড হোক বা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড হোক, দুজনের ইলেকট্রন ক্লাউড রয়েছে। তো ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডগুলো একে অপরকে রিপালশন করে। আবার ক্যাটায়নের নিউক্লিয়াস। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড কি করে হবে? ক্যাটায়ন ইলেকট্রন ক্লাউড হবে না। ক্যাটায়ন প্রত্যেকটা ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, তার চারিদিকে ইলেকট্রন ক্লাউড নেই। ধরো সোডিয়াম, সোডিয়াম প্লাস, তাহলে সোডিয়াম প্লাসে কটা প্রোটন আছে আর কটা ইলেকট্রন আছে? ও সরি স্যার, আমি ক্যাটায়ন বলতে প্লাস চার্জটা বুঝি, হ্যাঁ, সরি। ক্যাটায়ন মিন্স প্রোটন এক্সট্রা আছে, কিন্তু ইলেকট্রন তো আছে। ধরো সোডিয়াম প্লাস, তাহলে 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। এই যে 10টা ইলেকট্রন তার বাইরের দিকে আছে, তারা ওই নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে। এই ইলেকট্রন ক্লাউড, ক্লোরাইড ধরো মনে করো অন্যদিকে আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আর একটা ক্লোরাইড কি করছে, তার ক্লোরিনের চারিদিকে 18টা ইলেকট্রন আছে ক্লোরাইডে, আর 17টা প্রোটন আছে। তাহলে এই 18টা ইলেকট্রন ক্লাউড আর এদিকে এর 10টা ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউডগুলো যখন খুব কাছাকাছি চলে এলো দুটো আয়ন, তারা একে অপরকে রিপিল করবে। আবার ধরো সোডিয়ামের যে 11টা প্রোটন আছে এবং ক্লোরাইডের যে 17টা প্রোটন আছে নিউক্লিয়াসে, তারাও একে অপরকে রিপিল করবে। তাহলে কি করবে? দুটো আয়ন একে অপরকে রিপিল করবে। তাহলে এই যে দুটো আয়ন একে অপরকে রিপিল করছে, এটা কখন? এটা বলছি একটা শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ ফোর্স মানে কি? এটা খুব, যখন কাছাকাছি চলে আসছে, শর্ট রেঞ্জে আছে, অল্প ডিস্টেন্সের মধ্যে আছে, তখনই এই রিপালশনটা প্রিডমিনেট করে। তো এই রিপালশনটা কখন হচ্ছে না, যখন দুটো আয়ন খুব কাছাকাছি চলে এলো, তখন এই রিপালশনটা হচ্ছে। তার আগ পর্যন্ত কি হচ্ছে? হ্যাঁ, তার আগ পর্যন্ত যখন অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন, তাহলে যখন ইনফাইনাইট সেপারেশন থেকে তারা অ্যাপ্রোচ করছে, তারা অ্যাট্রাকশনের জন্য কাছাকাছি আসছে। আস্তে আস্তে যখন খুব কাছে চলে এলো, তখন রিপালশনটা প্রিডমিনেট করবে, কারণ ইলেকট্রন ক্লাউড রিপালশন শুরু হয়ে যাবে। যার ফলে কি হবে? তারা আর পেনিট্রেট করতে পারবে না। তখন তারা কি করবে? একটা অপটিমাম ডিস্টেন্সে থাকবে। সেই অপটিমাম ডিস্টেন্সটা হচ্ছে একটা আয়ন আর একটা আয়নকে টাচ করে থাকবে। এইবার এই যে কন্ডিশনটা হলো, তাহলে এইখানে দেখো, তার মানে আলটিমেটলি যখন এই জায়গাটায় থাকছে দুটো আয়ন পাশাপাশি, তখন আমরা যে কার্ভটা আগের দিন এঁকেছিলাম, সেই কার্ভের দেখলাম যে একটা মিনিমা তৈরি হয়েছিল। মিনিমাটা হচ্ছে এইরকম একটা কার্ভ তৈরি হয়েছিল, ইউ শেপড। সেই ইউ শেপটা যে একদম নিচের পয়েন্টটা কি দেবে না, সবচেয়ে মিনিমাম রিপালশন এবং ম্যাক্সিমাম অ্যাট্রাকশন। আমরা আগের দিন ছবি এঁকেছিলাম। তাহলে ওই যে যে জায়গাটায় মিনিমাটা তৈরি হয়েছে, তাকে যদি আমরা কানেক্ট করি, তাহলে যে রেডিয়াস বা যে ডিস্টেন্সটা পাই, সেই ডিস্টেন্সকে কি বলি আমরা? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তার মানে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। তার মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স মানে ওই অবস্থায় এই নিউক্লিয়াস আর ওই নিউক্লিয়াস, দুজনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। তার মানে ওরা ওই অবস্থায় এসে ফিক্স হয়ে গেল, আর তারা দূরেও যাবে না, কাছেও আসবে না। তো ওই জায়গাটায় যে ফিক্স হয়ে গেল, ওই ফিক্স অবস্থায় দুটো নিউক্লিয়াসের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স R0। তো এই R0-তে সবসময় কি হচ্ছে? অ্যাট্রাকশন ম্যাক্সিমাম হচ্ছে আর রিপালশন হচ্ছে মিনিমাম। তো এইটা আমরা ডিসকাস করেছিলাম আগের দিন।
এবং এখানে দুটো একটা ইকুয়েশনও পেয়েছিলাম যে ইন্টারাকশন এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সেটা আমরা অ্যাট্রাকশন প্লাস রিপালশন দুটো টার্মে আমরা নেট পোটেনশিয়াল এনার্জিটা করেছিলাম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার আগের দিনের? কারো কোনো হ্যাঁ ডাউট? স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আজকে আমরা কি করব? আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে অ্যাট্রাকশন না রিপালশন, নেট যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা কটা আয়নের মধ্যে হচ্ছে? কটা আয়নের মধ্যে হচ্ছে? দুটো। দুটো। মধ্যে হচ্ছে, মানে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন অনলি। তাহলে এই একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের মধ্যে যে নেট ইন্টারাকশনের দরুন যে পোটেনশিয়াল এনার্জি, সেইটা আমরা আগের দিন ক্যালকুলেট করেছি ওই যে Z1 Z2 স্কোয়ার বাই আর স্কোয়ার, ওটা মাইনাস ছিল, প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন। তো এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা হচ্ছে দুটো আয়নের মধ্যবর্তী ইন্টারাকশন। এবার খেয়াল করো, যদি মনে করো একটা ক্রিস্টালে তো আর দুটো আয়ন থাকে না, অসংখ্য আয়ন থাকে। তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের সঙ্গে যে ইন্টারাকশন করছে সেইটা। এবার একটা ক্রিস্টালে প্রচুর পরিমাণে আয়ন রয়েছে, তাই তো? ঠিক তো? দুটো আয়ন নিয়ে হ্যাঁ স্যার। ক্রিস্টাল তৈরি হয় না। তো একটা ক্রিস্টালে অসংখ্য কোটি 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 আয়ন রয়েছে। তাহলে এই ক্যাটায়নটা, কোন একটা ক্যাটায়নকে আমি যদি ধরে নিই, তার চারিপাশে প্রচুর পরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে। ঠিক তো? একটা অ্যানায়ন নেই। অ্যানায়ন যেমন আছে তার চারপাশে, তার ক্যাটায়নও আছে প্রচুর পরিমাণে একটা ক্রিস্টালে। তাহলে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন এর চারিপাশে সব দিকে আছে, এর গায়ে আছে, তার পিছনে আছে, তার পিছনে আছে। এরকম একটা ক্রিস্টাল ল্যাটিসে একটা ক্যাটায়নের চারিদিকে প্রচুর পরিমাণে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে। ওকে, ইমাজিন করতে পারছো তো? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার তুমি খেয়াল করো, আমরা যে ক্যালকুলেশনটা করেছি এটা এই ক্যাটায়নটার সঙ্গে কার অ্যাট্রাকশন রিপালশন? পার্শ্ববর্তী অ্যানায়নের। পার্শ্ববর্তী অ্যানায়ন। তো এইরকম পার্শ্ববর্তী অ্যানায়ন শুধু একটা তো নয়, অসংখ্য রয়েছে। তাহলে ক্রিস্টালে প্রচুর পরিমাণে ক্যাটায়ন অ্যানায়ন যদি থাকে, তাহলে নেট অ্যাট্রাকশন এবং রিপালশনটা দুটো আয়নের মধ্যে হবে নাকি অসংখ্য আয়নের মধ্যে হবে? অনেকগুলো আয়নের মধ্যে। তার মানে আলটিমেটলি একটা ক্রিস্টালে যখন একটা ক্যাটায়ন থাকছে, সেই ক্যাটায়নটা শুধুমাত্র একটা অ্যানায়নের সঙ্গে রিপালশন করছে না, সে পুরো ক্রিস্টালের সমস্ত আয়নের সঙ্গে রিপালশন অ্যাট্রাকশন করছে। তাহলে সব অ্যাট্রাকশন রিপালশন যদি আমাকে কাউন্ট করতে হয়, তাহলে একটা কি পাবো আমরা? নেট পোটেনশিয়াল এনার্জি পাবো, তাই তো? সেই নেট পোটেনশিয়াল এনার্জিতে অ্যাট্রাকশনটা দুটো আয়নে যা হচ্ছিল, অসংখ্য আয়ন যদি থেকে যায় তাহলে অ্যাট্রাকশনটাও বেড়ে যাবে, আবার রিপালশনটাও দুটো আয়নের পরিবর্তে যদি অনেকগুলো আয়ন থাকে, রিপালশনটা প্যারামিটারটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। বেড়ে যাবে। তার মানে দুটো আয়নের মধ্যে রিপালশন যা হবে, এখন যদি অসংখ্য আয়ন থাকে তাহলে তাদের মধ্যে রিপালশন কি হয়ে যাবে? বেড়ে যাবে। আবার অসংখ্য আয়ন যদি থাকে তাহলে অ্যাট্রাকশনও কি হয়ে যাবে? বেড়ে যাবে। বেড়ে। তাহলে তাহলে ওই যে আমরা পোটেনশিয়াল যে দুটো টার্ম পেয়েছিলাম, একটা অ্যাট্রাকশন টার্ম, একটা রিপালশন টার্ম, দুটোই কি হবে? ইনক্রিজ করবে। ঠিক তো? ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা এটা কার সঙ্গে অ্যাট্রাকশন? একটা ক্যাটায়ন সেন্টারে বসে রয়েছে যে কোনো একটা জায়গায়, ক্রিস্টালের মধ্যে যে কোনো একটা পজিশনে একটা ক্যাটায়ন রয়েছে। সেই ক্যাটায়ন বাকি যারা আনায়ন রয়েছে বা ক্যাটায়ন রয়েছে সবার সঙ্গে কতগুলো অ্যাট্রাকশন বা রিপালশন তৈরি করছে। ধরো মনে করো, একটা সিম্পলি আমি এক্সাম্পল দিই। ধরো মনে করো একটা ক্রিস্টালে 100টা আয়ন রয়েছে, NaCl রয়েছে। ধরো মনে করো 100টা NaCl রয়েছে। তাহলে 100টা যদি NaCl থাকে, তাহলে কটা Na প্লাস আছে আর কটা Cl মাইনাস আছে? 100টা Na প্লাস 100টা Cl মাইনাস। 100টা Na প্লাস 100টা Cl মাইনাস। তাহলে 100টা NaCl যদি থাকে মানে টোটাল 200টা আয়ন রয়েছে, তাই তো? এবার এই 200টা আয়নের মধ্যে যে কোনো একটা ক্যাটায়নকে তুমি টার্গেট করো, ওর মধ্যে থেকে যে কোনো একটা Na প্লাসকে, তাহলে বাকি আর কটা আয়ন রয়েছে ক্রিস্টালে? বলো, বাকি আর 199টা। 199টা আয়ন রয়েছে, ক্যাটায়ন অ্যানায়ন মিলিয়ে 199টা আদার্স ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে। এবার ওই একটা যে ক্যাটায়ন, ওই ক্যাটায়নকে তুমি টার্গেট করো, ওই ক্যাটায়নটাই 199 জনের সঙ্গে অ্যাট্রাকশনও করছে, আবার কি করছে? রিপালশনও করছে, তাই তো? একসাথে দুটোই দুটোই করছে, আমরা দেখালাম। তো দুটোই যদি করে, তাহলে সেই অ্যাট্রাকশন আর রিপালশনটা এখন আগের থেকে কমপ্লিকেটেড না সিম্পল? আগের থেকে কমপ্লিকেটেড। কারণ আগে আমরা ওই ক্যাটায়নটা যেটা হিসেব করছিলাম আগের দিন,
ওই ক্যাটায়নটা একটা অ্যানায়নের সঙ্গে অ্যাট্রাকশন রিপালশন করছিল। এখন কি করছি, সে 199টা ক্যাটায়ন অ্যানায়নের সঙ্গে রিপালশন অ্যাট্রাকশন করছে। তাহলে এখন নেট পোটেনশিয়ালটা কি হবে, নেট ইন্টারাকশন বা নেট ইন্টারাকশন এনার্জিটা কি হবে, আগের তুলনায় কি হয়ে যাবে, অ্যাট্রাকশনটাও মাল্টিপ্লাই, হ্যাঁ অ্যাট্রাকশনটাও বহুগুণ বেড়ে যাবে, রিপালশনটাও বহুগুণ বেড়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো এটা? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে দেখো যে আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি between two ions in a crystal, সেটা আমাদের কি এসেছিল, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি এসেছিল বলো, মাইনাস minus Z1 Z2 E square by R a স্কোয়ার বাই আর প্লাস বলো plus B E square by R to the power n. বি স্কোয়ার বাই এটা ছিল কখন, ফর আয়ন পেয়ার, একটা পেয়ারের জন্য। এবার একটা ইলেকট্রন কি করছে, তার ক্রিস্টালের সমস্ত আয়নের সঙ্গে যদি রিপালশন করে তাহলে কি হবে, বলছে তাহলে কি নেট পোটেনশিয়াল এনার্জি, net potential energy of an ion in an ionic crystal তার মানে ওই 200টা আয়ন যদি থাকে টোটাল, তাহলে একটা ক্যাটায়ন বা একটা আয়ন বাকি 199 জনের সঙ্গে ঠিক কতটা ইন্টারাকশন করছে, তার দরুন যে পোটেনশিয়াল এনার্জিটা হবে সেটা কত হবে, সেটা এর থেকে এই n-1 দিয়ে গুণ করতে হবে। না n-1 নয়, মানে এটা দেখো, এটা হচ্ছে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটা, এই যে অ্যাট্রাকশন যেটা আমরা আগে পেয়েছিলাম, এই অ্যাট্রাকশনটা দুজনের মধ্যে, এখন কতজনের মধ্যে, অসংখ্য সংখ্যা, মানে একটা ক্যাটায়ন বাকি সবার সঙ্গে কত অ্যাট্রাকশন করছে। তো তার জন্য কি করা হয়, অবশ্যই সেই অ্যাট্রাকশনটা আগের তুলনায় কি হয়ে যাবে, বেড়ে যাবে না কমে যাবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। তো এই যে কতটা বেড়ে যাবে সেটা হচ্ছে একটা প্যারামিটার দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ ক্যাপিটাল এ, এই টাইমস এ টাইমস বেড়ে যাবে। তার মানে আগে যা ছিল Z1 Z2 স্কোয়ার বাই আর, এই যে এই পার্টটা যেটা ছিল দুটো আয়নের জন্য, এখন এ টাইমস বেড়ে যাচ্ছে ধরে নিচ্ছি, তাই তো, বেড়ে যাবে, তুমি বলছো কতটা বাড়বে, এ টাইমস বাড়বে আমি ধরে নিচ্ছি। আচ্ছা এবার রিপালশনটাও কি আগের তুলনায় কি হয়ে যাবে, যখন দুটো আয়ন, বেড়ে যাবে। হ্যাঁ দুটো আয়ন ছিল তার পরিবর্তে যখন অসংখ্য আয়ন চলে এলো, তখন ওই পার্টিকুলার একটা আয়ন বাকিদের সঙ্গে যে রিপালশনটা করবে সেটা আগের তুলনায় বেড়ে যাবে, এবং বেড়ে কি হবে, এইটা কি ছিল আগে যখন ছিল বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন, তো এখন সেটা লেখা হয় ক্যাপিটাল বি বাই আর টু দি পাওয়ার এন। আমি সব বলবো এগুলো কেন, এ বি এগুলো কেন লিখলাম, কি জন্য লিখলাম, সবই ডিসকাস করা হবে, কিন্তু এই যে স্যার এগুলো কি আলাদা টার্ম আছে? হ্যাঁ এগুলো টার্ম আছে আলাদা। আচ্ছা এবার এই যে এ টার্মটা আমরা ব্যবহার করলাম, এই এ টার্মটা কিসের জন্য ব্যবহার করলাম, এ টার্মটা কেন ব্যবহার করলাম বলো কেউ, অ্যাট্রাকশন Attraction এর ইনক্রিজ জন্য। হচ্ছে যতটুকু তার হ্যাঁ জন্য। হ্যাঁ, তার মানে আগে আগে খেয়াল করো, আর একটু খেয়াল করো, ধরো এই একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এরা দুজন অ্যাট্রাকশন করছিল, তার জন্য আমরা এই ইকুয়েশনের এই পার্টটা পেয়েছিলাম অ্যাট্রাকশনটা। এখন যদি দেখা যায় এর চারিদিকে এরকম অ্যানায়ন আছে আরো, হ্যাঁ তারপর তার পিছনে আবার ক্যাটায়ন আছে, আবার অ্যানায়ন আছে, এইভাবে প্রচুর আছে আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন মিলে এরকম প্রচুর আয়ন রয়েছে এখানে, তাই তো, বুঝতে পারছো, প্রচুর আয়ন হ্যাঁ রয়েছে। স্যার। তাহলে যদি বলা হয়, তাহলে এই প্রচুর আয়ন যদি ক্রিস্টালে থাকে, তাহলে যদি বলা হয় এই যে পার্টিকুলার ক্যাটায়নটা আছে,
এই ক্যাটায়নটা সবার সঙ্গে কতটা রিপালশন, কতটা অ্যাট্রাকশন করছে, তাহলে অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। তাহলে অ্যাট্রাকশনটা বেড়ে যাবে কত গুণ? বলছি a গুণ বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকম ভাবে এই ক্যাটায়নটা এই অ্যানায়নের সঙ্গে যে রিপালশনটা করছিল সেটা হচ্ছে এতটা। এখন আরো যদি আয়ন চলে আসে তাহলে রিপালশনটাও কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো বেড়ে যাবে কি, বেড়ে গিয়ে কতটা হবে? বলছে b/r²। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলো কি হলো না? স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি কি এখানে যখন আমরা অ্যাট্রাকশন করছি তখন এ মানে এ গুণ বেড়ে যাচ্ছে, হ্যাঁ এ দিয়ে বাকি যে টার্মটা লেখা হচ্ছে, হ্যাঁ তাহলে যখন বি এর সময় রিপালশন হচ্ছে হ্যাঁ, তাহলে বি দিয়ে বাকি বি স্কোয়ার কেন টার্মটা স্কোয়ারটা লেখা বসছে না হচ্ছে কেন, না? তাই তো? এই হ্যাঁ স্কোয়ারটা স্যার। আমরা এরপরে এই বিটাকে ভাঙবো, দেখবে স্কোয়ারটাই বি এর মধ্যে ধরা আছে। ঠিক আছে, মানে বি টার্মটা, এটার ইকুয়েশন, বি এর ইকুয়েশনটা যখন বার করবো দেখবে স্কোয়ারটা এর মধ্যে ঢোকানো আছে। বুঝতে পারছো? মানে ধরো এখানে ধরো একটা সামথিং তুমি একটা এক্স গুণ করলে, তাহলে এই পুরোটা হচ্ছে বি। ও ঠিক আছে স্যার, বুঝেছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা আমরা আসবো, আমরা সবে তো শুরু করলাম। তুমি মনে করো যে এ টাইমস এটা বেড়ে যাচ্ছে, মানে টোটাল বেড়ে গিয়ে এটা পুরোটা এই দাঁড়ালো, আর এটা পুরোটা বেড়ে গিয়ে এই দাঁড়ালো। এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ স্যার, এটা কি? আচ্ছা, তাহলে এবার আমরা এর পরের পার্টে যাই। আচ্ছা, এখানে এই যে এটা, যেটা এ, এই এ টার্মটা, এই এ টার্মটাকে বলা হয় মেডিলান কনস্ট্যান্ট। কি বলা হয়? মেডিলান কনস্ট্যান্ট। মেডিলান কনস্ট্যান্ট। ইট, এবার এটা ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন জিওমেট্রি অফ the crystal. জিওমেট্রি অফ দি ক্রিস্টাল। ক্রিস্টালের জিওমেট্রির উপরে মেডিলান কনস্ট্যান্টটা ডিপেন্ড করে। মানে ট্রাইগোনাল প্ল্যানার হলে একরকম মেডিলান কনস্ট্যান্ট হবে, টেট্রাহেড্রাল হলে একরকম হবে, অক্টাহেড্রাল হলে একরকম হবে, কিউবিক একরকম হবে। এরকম ভাবে জিওমেট্রি চেঞ্জ হলে কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, লিখেছো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখ, তাহলে এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা প্রাথমিক একটা ধারণা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট পার্টে যাব। আচ্ছা দেখো, এবার আমরা এটা একটু ভেঙে ভেঙে ব্যাপারগুলোকে বুঝবো। দেখো, এই মেডেলান কনস্ট্যান্ট যেটা আমরা লিখলাম, দেখো, ইট ডিপেন্ডস অন জিওমেট্রি অফ দ্য ক্রিস্টাল। এই যে জিওমেট্রির উপরে কিভাবে ডিপেন্ড করে, জিওমেট্রির উপরে কেন ডিপেন্ড করে, তুমি খেয়াল করো। এই যে একটা ক্যাটায়ন, তার চারিদিকে কটা আয়ন থাকবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, ভেরি গুড। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করে। তার মানে একটা আয়নের চারপাশে কতগুলো আয়ন থাকবে, বা তার চারপাশে কতগুলো আয়ন থাকবে, তার চারপাশে কতগুলো আয়ন থাকবে, এগুলো সবকিছু ডিপেন্ড করে কোঅর্ডিনেশন নাম্বারের উপরে। আর কোঅর্ডিনেশন নাম্বার থেকে আমরা কি জানতে পারি? জিওমেট্রি, তাই তো? ঠিক কি না? হ্যাঁ স্যার। যদি 3 কোঅর্ডিনেশন হয় তার জিওমেট্রি কি? ট্রাইগোনাল প্ল্যানার। 4 যদি হয়, টেট্রাহেড্রাল। 6 যদি হয়, টেট্রাহেড্রাল। 6 স্কয়ার প্ল্যানার বা নো, 6 স্কয়ার প্যারার নয়, 4 হলে স্কয়ার অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল, 6 হলে অক্টাহেড্রাল, 8 হলে কিউবিক। ওকে, কিউবিক। হ্যাঁ। তাহলে এবার দেখো, তুমি জিওমেট্রি যদি পাল্টে যায় তাহলে একটা আয়নের চারিদিকে আয়নের সংখ্যা সেটাও পাল্টে যাবে না? বুঝতে পারছো? ইমাজিন করো, হ্যাঁ। আমি চেষ্টা করছি তোমার বোঝানো, অনলাইনে এগুলো একটু হ্যাঁ বোঝানো স্যার। সামনাসামনি হলে খুব ভালো হয় এগুলো আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদেরকে ব্যাপারটাকে টাইম দিয়ে করার। ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা ট্রাইগোনাল প্ল্যানার, হ্যাঁ, মানে একটা ক্যাটায়নের চারিদিকে 3টে অ্যানায়ন রয়েছে, তাহলে সেটা জিওমেট্রি হলো ট্রাইগোনাল প্ল্যানার, কোঅর্ডিনেশন নাম্বার 3। তাহলে ওই ক্যাটায়নটা ওই 3 জনের সঙ্গে যা অ্যাট্রাকশন করবে বা রিপালশন করবে, যাই বলো না কেন, যদি টেট্রাহেড্রাল করে দিই তাহলে এখন কজন হলো তার চারিদিকে? 4 জন। 4 জন। অক্টাহেড্রাল করলে 6 জন,
কিউবিক করলে 8 জন, আবার তাদের পাশে আবার 6 জন, তার পাশে আবার 6 জন, তারপর এবার পুরো ক্রিস্টালে আয়নের সংখ্যা কি হবে, সারাউন্ডিং আয়নের সংখ্যা বাড়তে থাকবে। তাহলে দেখো যত জিওমেট্রি তুমি চেঞ্জ করবে তত একটা ক্যাটায়নের চারপাশে আয়নের এনভায়রনমেন্ট পাল্টে পাল্টে যাবে না? হ্যাঁ স্যার। পাল্টে পাল্টে যাবে। যদি পাল্টে পাল্টে যায় তাহলে ওই ক্যাটায়নটা ট্রাইগোনাল প্ল্যানার এনভায়রনমেন্টে যেরকম যেরকম রিপালশন অ্যাট্রাকশন করবে আয়নগুলোর সঙ্গে, যদি টেট্রাহেড্রাল করে দিই, যেহেতু সংখ্যা আয়নের সংখ্যা পাল্টে যাচ্ছে, তাহলে অ্যাট্রাকশন পাল্টে যাবে না একই থাকবে? হ্যাঁ স্যার, বেড়ে পাল্টে যাবে। যখন অক্টাহেড্রাল হয়ে যাবে, 6টা করে আয়ন আছে, মানে একটা ক্যাটায়নের চারিদিকে 6টা আয়নায়ন, আবার একটা আয়নের চারিদিকে 6টা ক্যাটায়ন, এনভায়রনমেন্ট পুরো চেঞ্জ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাকশন, নেট অ্যাট্রাকশন ওই ক্যাটায়নটা বাকিদের সঙ্গে সেটা পাল্টে যাবে না কি হবে? বেড়ে যাবে। পাল্টে যাবে। অক্টা কিউবিক হলে পাল্টে যাবে। তাহলে এই যে তুমি জিওমেট্রি যদি চেঞ্জ করো, তাহলে ওই ক্যাটায়নটা বাকিদের সঙ্গে অ্যাট্রাকশন বা রিপালশন যে করবে, সেই নেট অ্যাট্রাকশনটা বা রিপালশনটা সেটা আলাদা আলাদা হবে, তাই তো? তাহলে যদি আলাদা আলাদা হয়, তাহলে এই অ্যাট্রাকশন টার্মটা দুটো আয়ন যা করছিল তার থেকে যদি এখন আয়নিক ক্রিস্টাল ধরি, তাহলে আয়নিক ক্রিস্টালে ঠিক কতটা অ্যাট্রাকশন করবে সেটা জিওমেট্রির উপর ডিপেন্ড করবে না? ঠিক কত গুণ বাড়বে? হ্যাঁ স্যার, করবে। হ্যাঁ, মানে দুটো আয়ন যদি রিপালশন অ্যাট্রাকশন করতো, সরি, দুটো আয়ন যদি অ্যাট্রাকশন করতো, তাহলে সিম্পল দুটো আয়ন অ্যাট্রাকশন করছে, আমি সংখ্যাটা বলে দিলাম। কিন্তু যখন তুমি ক্রিস্টাল বলছো, ক্রিস্টালে ওই ক্যাটায়নটা কতটা অ্যাট্রাকশন করবে, তাহলে এখন তোমাকে স্পেসিফাই করে দিতে হবে না কি ক্রিস্টাল বা কি জিওমেট্রি, স্পেসিফাই করতে হবে। না হলে তুমি এই ক্রিস্টালের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট সম্বন্ধে তোমার অজানা থেকে যাচ্ছে, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি শিয়ালদা যাবে, তাহলে শিয়ালদা যেতে গেলে তুমি কোন ট্রেনটাকে প্রেফার করবে, বারাসাত লোকাল নাকি বনগা লোকাল? বারাসাত লোকাল। কেন? এর কম হবে। ভিড় কম হবে। ভিড় কম হবে, তাহলে তোমাদের নেট যে ইন্টারাকশনটা সেটা কম হবে। তাহলে তোমার দরকার নেট ইন্টারাকশনটা কম হওয়া, বা নেট ইন্টারাকশন তুমি কম চাইছো, তাই তুমি বারাসাত লোকাল চুজ করেছো। তুমি কেন বনগা লোকাল চুজ করোনি? কারণ বনগা লোকালে তুমি জানো গেলে ভিড় হবে। তাহলে ঠিক একই রকম ভাবে তুমি যদি ট্রেন চেঞ্জ করো, তাহলে তোমার ভিড় কেমন হবে, মানে ট্রেন টু ট্রেন ডিপেন্ড করে। ঠিক তেমনি এই অ্যাট্রাকশনগুলো, আয়নের সঙ্গে আয়নের যে অ্যাট্রাকশন, সেটাও কি হবে, জিওমেট্রির উপর ডিপেন্ড করে। তুমি যত জিওমেট্রি চেঞ্জ করবে, তাহলে নেট অ্যাট্রাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে নেট অ্যাট্রাকশনটা কতটা বাড়বে, দিয়ে কতটা হবে, এই যে এ টার্মটা যেটা ঠিক করে ঠিক কত গুণ বাড়বে, তার মানে সেটা হচ্ছে জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, ঠিক কিনা? বলতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে এই যে এ টার্মটা যে মেডিলান কনস্ট্যান্ট, এই মেডিলান কনস্ট্যান্টটা তাহলে ক্রিস্টাল জিওমেট্রির উপর ডিপেন্ড করে কি করে না? করে স্যার। তার মানে নেট অ্যাট্রাকশনটা কত গুণ বাড়বে সেটা এ মেডিলান কনস্ট্যান্ট ঠিক করে। এবার এই কত গুণ বাড়বে এটা, সেই এটা আবার জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, কারণ জিওমেট্রি চেঞ্জ করলেই অ্যাট্রাকশন পাল্টে যায়। তাহলে কতটা ঠিক অ্যাট্রাক্ট করবে সেটা জিওমেট্রির উপর ডিপেন্ড করবে। তাই জন্য এ টার্ম বা মিডল্যান্ড কনস্ট্যান্টটা জিওমেট্রির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই ঠিক কোন কিছু কিছু কম্পাউন্ড দিয়ে, যে কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ঠিক কিরকম কিরকম মিডল্যান্ড কনস্ট্যান্ট ভ্যালু পাই। যদিও এগুলো ভ্যালুগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমার পরীক্ষায় যদি প্রবলেম আসে এখান থেকে, এই প্রবলেম যখনই আসবে তোমার মিডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালু গিভেন থাকবে, সুতরাং কোনো ভ্যালু মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, তো আমরা কয়েকটা এক্সাম্পল লিখছি। দেখো, এক্সাম্পলস। আচ্ছা দেখো, এক্সাম্পলস আর এখানে ইয়ে ভ্যালু। দেখো,
NaCl ক্রিস্টাল যদি হয়, NaCl ক্রিস্টাল যদি হয়, তার এ ভ্যালু হচ্ছে 1.747, 1.747। আচ্ছা, যদি সিজিয়াম ক্লোরাইড ক্রিস্টাল নিই, তাহলে তার ভ্যালু হচ্ছে 1.7627। তারপর হচ্ছে যদি জেডএনএস ক্রিস্টাল নিই, তাহলে তার ভ্যালু হচ্ছে 1. স্যার হ্যাঁ বলো। বলছি এর কোনো ইউনিট আছে? না না না, ইউনিট নেই, এটা তো জাস্ট কত টাইমস বাড়বে, কত গুণ, জাস্ট নাম্বার। ওকে, মানে হ্যাঁ স্যার। এটা 2 গুণ বাড়বে না 3 গুণ বাড়বে এইটা আর কি। তো এটা দেখো 1.7475 টাইমস বাড়বে, তো এটার ইউনিট হবে না কখনো, এত এত রেশিও, এত টাইমস বাড়বে, জাস্ট নাম্বার। আচ্ছা, এবার দেখো CdI2, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে এই মিডল কনস্ট্যান্টের এই যে ভ্যালুগুলো, এগুলো কি এক্সপেরিমেন্টাল ভ্যালু? এক্সপেরিমেন্টাল ভ্যালু, একদম এক্সপেরিমেন্টাল। মানে এটা ক্যালকুলেট করা যায়, জানো তো, এটা এটা ক্যালকুলেট করা যায়। আমি তোমাদের দেখিয়েও দিতে পারি NaCl ক্রিস্টাল, মানে NaCl ক্রিস্টালটা দিয়ে কিভাবে হয়, যে মিডলাম কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করা যায় দেখানো যায়, কিন্তু খুব সময় সাপেক্ষ। মানে তোমার ওইটা মানে জাস্ট ছবি এঁকে বোঝাতে গিয়েই মোটামুটি 1.5 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা লেগে যায় আর কি। তো ওই জন্য আমি মানে এখন ওইটাকে এ করে দিয়েছি যে সময়ের অভাবে, তাহলে আর ওটা করতে গেলে অফলাইন ক্লাস ছাড়া ওটা বোঝানো খুব মুশকিল আর কি। অনলাইনে মানে জাস্ট জিওমেট্রি পুরো আর কি। তো সামনাসামনি হলে ব্যাপারটাকে খুব ভালোভাবে বোঝাতে যায়, কিন্তু তবুও সেই 1.5-2 ঘন্টা লেগে যাবে একটা ক্রিস্টাল। শুধু এই NaCl ক্রিস্টাল, ধরো একটা ক্রিস্টাল, এই NaCl ক্রিস্টালের যে 1.7475 এইটাই প্রমাণ করতে থিওরিটিক্যালি তোমার মানে 1.5-2 ঘন্টা লেগে যাবে জিওমেট্রিতে। এবার সেটা অনলাইনে কখনোই হবে না, কারণ তার জন্য অনেক মডেল নিয়ে সামনাসামনি বসে করতে হবে, ওই জন্য ওটা কখনো লাগে না। আমি আগে যখন বহুত সময় ছিল আগের সিলেবাসে, যখন 1-1-1 সিস্টেম ছিল, তখন অনেক সময় পাওয়া যেত, তখন ওইগুলো নিয়ে করা যেত এবং সামনাসামনি করা যেত। এখন আর ওগুলো করা যায় না, সময় খুব কম, আর এই অনলাইন তো পসিবলই নাই কোনোভাবে। ওই জন্য ওটাকে মানে অমিট করা হয়েছে, তাতে কোনো এফেক্ট পড়ে না আর কি। হ্যাঁ, তো এটা জাস্ট মনে রাখলেই, আর মনে রাখার দরকার নেই ভ্যালুগুলো, জাস্ট এটার জন্য এটা হয়, এটার জন্য এটা। এবার এটার প্রমাণ তোমার কখনো কোথাও চাইবে না। হ্যাঁ, বললাম না, কেমিক্যাল বন্ডিং অ্যাকচুয়ালি এটার কোনো সিলেবাস শেষ নেই। মানে এটা তুমি আমাকে সময় দিলে আমি তোমাকে 6টা সেমিস্টারই আমি তোমার কেমিক্যাল বন্ডিং পড়াতে পারি, কিন্তু ওই যখন যেরকম সময় পাওয়া যায় সেরকমই পড়াশোনা হয় আর কি। তো সেটাই তো ম্যাক্সিমামটাই করে দেওয়ার চেষ্টা করা হয় যতটা পারে। আচ্ছা, CdI2 তার ভ্যালু হচ্ছে 4.7100। আচ্ছা, তারপর হচ্ছে CaF2, CaF2 এর ভ্যালু হচ্ছে 5.0388। প্রত্যেকটা জিওমেট্রি একে একে প্রমাণ করা যায় আর কি। আচ্ছা, TiO2 তার ভ্যালু হচ্ছে 4.816। এরকম কিছু কিছু ভ্যালু আমরা লিখলাম জাস্ট জাস্ট দেখার জন্য। এটা কোথাও কারোর কখনো মনে মুখস্থ করতে যাবে না যে যে NaCl এর এ ভ্যালু মুখস্থ করতে হবে কিনা, কোথাও মুখস্থ করতে হবে না। পরীক্ষায় যখন এখান থেকে অঙ্ক দেবে তখন তুমি সেই কোশ্চেনের মধ্যে এ ভ্যালু তোমার গিভেন থাকবে। ওকে, শুধু তোমার মাথায় রাখতে হবে এ ভ্যালুটা তোমার জিওমেট্রির উপরে ডিপেন্ড করে। তো দেখো, প্রত্যেকটা কম্পাউন্ড নেওয়া হয়েছে, তাদের জিওমেট্রি আলাদা, তাদের এ ভ্যালুও আলাদা। ওকে, লিখে নিয়েছো? আচ্ছা, এবার দেখো এ ভ্যালু যখন হয়ে গেল, এবার কি আছে দেখো, বি ভ্যালু, ক্যাপিটাল বি। ক্যাপিটাল বিটা কি রিপ্রেজেন্ট করে? রিপালশন বিটুইন Repulsion. ক্যাটায়ন রিপালশন অ্যানায়ন। কতটুকু ইনক্রিজ করলো? রিপালশন, কোন একটা আয়ন যখন ক্রিস্টাল থাকছে, সে বাকি আয়নগুলোর সঙ্গে ঠিক কতটা রিপালশন করছে, মানে কতটা বেড়ে গেল রিপালশন, সেটা বি দিয়ে আমরা বুঝতে পারি। তো আমরা এখানে লিখছি ডিটারমিনেশন অফ বি। ডিটারমিনেশন অফ বি, ডিটারমিনেশন অফ বি যখন তুমি পড়ছো, তখন দেখো আমরা আমরা যদি এটা করি, মানে পোটেনশিয়াল এনার্জি রিপালশন, হ্যাঁ, এটা
ফর আয়ন পেয়ার, ফর আয়ন পেয়ার, সেটা কত এসেছিল আমাদের? বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার, তাই তো? আয়ন পেয়ারের জন্য, একটা পেয়ার অফ আয়নের জন্য এটা এসেছিল তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, এবার স্যার। দেখো, এবার দেখো রিপালশনটা কখন হয়, রিপালশনটা প্রিডমিনেট করে কখন? যখন দুটো আয়ন খুব কাছাকাছি চলে আসে। খুব কাছাকাছি চলে আসে। আচ্ছা, এবার তাহলে দুটো আয়ন খুব কাছাকাছি চলে এলো, তাদের মধ্যে যে রিপালশনটা তৈরি হলো দ্যাট ইজ কল্ড পোটেনশিয়াল এনার্জি রিপালশন, সেটা সমান হচ্ছে বি স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন এর সঙ্গে। এবার তার মানে এই যে রিপালশনটা কোনো একটা আয়ন করে আরেকজনের সঙ্গে, সেটা তখনই যখন সে খুব কাছে চলে এলো। দূরে যখন আসছে, দূরে কোনো আয়ন রয়েছে, তার সঙ্গে রিপালশন হবে না না স্যার। স্যার। কারণ এটা একটা শর্ট রেঞ্জ ফোর্স। এবার এই যে রিপালশনটা যেটা হবে সেটা কাছাকাছি যদি হয়, এবার মনে করো দুটো আয়নের পরিবর্তে তুমি একটা ক্রিস্টাল মনে করো, যেখানে একটা আয়নকে তুমি ধরেছো, তার চারিদিকে প্রচুর আয়ন রয়েছে, ওই একই রকম ভাবে 200টা আয়ন রয়েছে, ক্যাটায়ন অ্যানায়ন মিলিয়ে 200টা আয়ন রয়েছে। তাহলে একটা ক্যাটায়নকে যদি তুমি ফিক্স করে দাও, তাহলে বাকি 199টা তার চারপাশে আছে। তাহলে এই ক্যাটায়নটা, এই 199টা যে ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে, তাদের মধ্যে কার সঙ্গে রিপালশন করবে? যেটা সব থেকে কাছে আছে ও। সব থেকে কাছে আছে, মানে ওর একদম গায়ে যারা আছে। তাহলে ওর গায়ে যারা থাকে তারা কারা? একটা ক্যাটায়নের গায়ে কারা থাকে, একদম গায়ে টাচ করে? অ্যানায়ন গুলো। অ্যানায়ন। ভেরি গুড, অ্যানায়ন গুলো। কটা অ্যানায়ন থাকে একটা ক্যাটায়নের চারিদিকে? সেটা তার কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে। ভেরি গুড। তাহলে সি এর নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে, এটা কোনো ফিক্সড ভ্যালু নয়। তাহলে একটা ক্যাটায়নের চারিদিকে ম্যাক্সিমাম কটা আয়ন থাকবে সেটা কোঅর্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করবে। তাহলে যদি NaCl হয়, তাহলে NaCl তার সোডিয়াম যদি আমি একটা ফিক্স করে দিই আয়ন, এবার সোডিয়ামের চারিদিকে যদি অসংখ্য আয়ন থাকে, তাহলে সে কেবলমাত্র কজনের সঙ্গে রিপালশন করবে সোডিয়াম ক্লোরাইড? 6জন। 6জন কে? 6জন অ্যানায়ন। ক্লোরাইড, তাই তো? অ্যানায়ন, হ্যাঁ সিএল মাইনাস। হ্যাঁ। তাহলে Na+ সে শুধুমাত্র 6জনের সঙ্গে রিপালশন করবে, কারণ রিপালশনটা শর্ট রেঞ্জ ফোর্স, খুব কাছাকাছি থাকলে তখনই রিপালশনটা হয়। তাহলে তার বাইরে যে লেয়ারে যারা আছে, তার বাইরে তাদের সঙ্গে কোনো রকম রিপালশন ওই সোডিয়াম করবে না। তাহলে ওই পার্টিকুলার সোডিয়াম কেবলমাত্র তার কোঅর্ডিনেশন স্ফিয়ারে যারা আছে, যে 6জন অ্যানায়ন রয়েছে, তার সঙ্গেই রিপালশন করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা যদি বুঝে থাকো, তাহলে এখান থেকে আমরা যখন বলবো যে ওই আয়নটা এখন আয়ন পেয়ারে নেই, মানে দুজন আয়ন নয়, বরং আমরা একটা ক্রিস্টাল কনসিডার করছি, তাহলে কোন একটা আয়ন তার কজনের সঙ্গে রিপালশন করবে? তার কোঅর্ডিনেশন নাম্বারে যতগুলো আয়ন রয়েছে। ওকে, তাহলে যদি আমরা NaCl ক্রিস্টাল ধরি, তাহলে দুটো, ধরো একটা Na ছিল, ধরো মনে করো এটা একটা Na+ আর একটা Cl-, তাহলে এদের মধ্যে রিপালশনটা কত? এদের মধ্যে রিপালশনটা কত? বি স্কয়ার আর টু দি পাওয়ার এন। এইটা তো? বি স্কয়ার বাই আর টু। এইটা তো? আচ্ছা, এখন যদি এইখানে দুটোর পরিবর্তে যদি কোঅর্ডিনেশন নাম্বারে সারফেসে কজন আছে? 6জন। এরকম ভাবে 6জন আছে, তাই তো? তাহলে এখন তার রিপালশনটা কত গুণ বাড়বে? ক্যাপিটাল ছগুণ। বি বাই আর না, সেটা কত গুণ? 6 গুণ। 6 গুণ। 6 ছগুণ। times. 6 টাইমস বাড়বে। তাহলে এখন এই অবস্থায় এই আয়নটা যখন এর পাশে যতগুলোই আয়ন থাক না কেন, যাই থাক না কেন, অসংখ্য আয়নের চারিদিকে আছে, ক্রিস্টালে প্রচুর আয়ন রয়েছে এখানে, তবুও এই পার্টিকুলার ক্যাটায়নটা সে কত গুণ রিপালশন ক্রিয়েট করবে? 6 টাইমস। তার মানে 6b স্কোয়ার বাই আর টু দি পাওয়ার n হবে না এখন ক্রিস্টালে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 6 টাইমস বেড়ে যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে 6 টাইমস বেড়ে গেল, এই যে পুরোটা এখন যেটা দাঁড়ালো, এই পুরোটাকে কি বলা হয়? ক্যাপিটাল বি। ক্যাপিটাল। ওকে,
বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার হ্যাঁ স্যার। NaCl এর পরিবর্তে যদি ZnS দিত তাহলে কি বলতে? ZnS এর Zn এর কোঅর্ডিনেশন নাম্বার কত? জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার 4। 4। তাহলে সেক্ষেত্রে এটা কত হতো ভ্যালু? 4 গুণ বৃদ্ধি পেত। 4b 4b স্কয়ার বাই r টু দি পাওয়ার n। তার মানে অ্যাকচুয়ালি এখানে b স্কয়ার বাই r টু দি পাওয়ার n এর সঙ্গে কত গুণ হবে? ইনটু কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তাহলে এখানে লেখো ইন NaCl crystal each Na plus ion is surrounded by 6Cl minus ions, 6Cl minus ions. So repulsion energy term is equal to 6b square by r to the power n full stop. The term 6b square is generally replaced by the term ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে বি জেনারেলি কি হচ্ছে, বিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বিটা হচ্ছে বি স্কোয়ার ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার অফ, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জি রিপালশনের দরুন কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু আলটিমেটলি বি বাই আর টু দি পাওয়ার। হয়েছে? তাহলে বোঝা গেল বি জিনিসটা কি? হ্যাঁ স্যার। দেখো ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে আসব যে বন্ড ল্যান্ড ইকুয়েশন। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা আলটিমেটলি এই যে ইকুয়েশনটা পেলাম, এখানে এ পেলাম আর বি পেলাম। এই এ আর বি দুটোই কি, দেখো এ টার্মটা তো এক্সপেরিমেন্টাল, আবার বি টার্মে দেখো এই যে একটা স্মল বি আছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই 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 বিটার ভ্যালুও তো তোমার জানা নেই। তাহলে আমরা একটা কাজ করব, যেহেতু এই বিটা ভ্যালু আমাদের জানা নেই, তাই জন্য আমরা এমন একটা ইকুয়েশন আনবো যেখানে ওই বি টার্মটা থাকবে না, মানে এই ক্যাপিটাল বি টার্মটাই থাকবে না। মানে এটাকে জাস্ট আমরা রিপ্লেস করবো এমন ভাবে অন্য কোনো প্যারামিটার দিয়ে, যাতে করে আমাদের একটা সহজ ইকুয়েশন চলে আসে। এই এ টার্ম বি টার্ম এগুলো এত কিছু না থেকে সবগুলো একই টার্মে চলে আসে, এরকম একটা জিনিসে আনতে চাইছি। আর একটা কাজ করতে চাইছি, সেটা হচ্ছে যে এখানে দেখো একটা আয়ন বাকি সবার সঙ্গে রিপালশন করছে, সেটা আমরা ক্যালকুলেট করলাম, তাই তো?
একটা আয়ন বাকি সবার সঙ্গে যতটা ইন্টারাকশন করছে সেটা আমরা ক্যালকুলেট করলাম এই ইকুয়েশন। এবার যদি বলা হয় একটা আয়ন বাকি সবার সঙ্গে না করে আমরা যদি এরকম ভাবি সবগুলো আয়নের সঙ্গে কিভাবে রিপালশন করছে, অ্যাট্রাকশন করছে, তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে না? ধরো মনে করো তুমি একদম সিম্পলি ইমেজিন করো, কঠিন করে ভাববে না, জাস্ট একদম সিম্পলি ভাবো যে তুমি বনগা লোকালে উঠেছো, ক্লিয়ার? তাহলে বনগা লোকালে উঠে তোমার ধাক্কাধাক্কিটা তো হবে, তাহলে তুমি ভিতরে ঢুকতে চাইছো, তোমার সারাউন্ডিং এ যারা আছে তাদের সঙ্গে তোমার ধাক্কাধাক্কি হচ্ছে। এবার আমরা এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেট করেছি তুমি বনগা লোকালে উঠেছো, তোমার সঙ্গে বাকি সবার কিরকম ধাক্কাধাক্কি হচ্ছে, এটা আমরা এতক্ষণ ক্যালকুলেট করলাম। এবার আমরা ক্যালকুলেট করব ওই বনগা লোকালে শুধু তো তুমি নেই, সবাই আছে, তো সেখানে শুধু তুমি তো সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছো এটা নয়, তোমার পাশে যে আছে সেও সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে, তার পাশে যে আছে সেও সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে, তার পাশে যে আছে সেও সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে। মানে অ্যাজ এ হোল কি দাঁড়ালো, অ্যাজ এ হোল সবাই সবার সঙ্গে সবাই সবার সাথে ধাক্কাধাক্কি করছে। এক্স্যাক্টলি, সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে। তাহলে এখন কোন একটা ক্রিস্টালে সমস্ত যদি আয়ন থাকে, তাহলে 200 জন যদি আয়ন থাকে, আমরা এতক্ষণ কনসিডার করছিলাম একটা আয়ন বাকি 199 জনের সঙ্গে কিরকম ধাক্কাধাক্কি করছে, এটা এতক্ষণ আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব কি 200টা আয়ন প্রত্যেকের সঙ্গে কিভাবে ইন্টারাকশন করছে, বুঝতে পারছো? এবার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। 200 জন প্রত্যেকে বাকি 199 জনের সঙ্গে কিরকম ভাবে ধাক্কাধাক্কি করছে, তার মানে কি আরো ধাক্কাধাক্কিটা কি হয়ে গেল, বেড়ে গেল না কমে গেল? আরো বেড়ে গেল। তার মানে আরো কিছু আমাকে এখানে অ্যাড করতে হবে বা ম্যানিপুলেট করতে হবে, তার মানে আরো সেটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে? তো সেই সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করে যে পোটেনশিয়াল এনার্জিটা দেবে সেই পোটেনশিয়াল এনার্জিটাকেই বলা হবে ল্যাটিস এনার্জি, বা সেই যে ইকুয়েশনটা আমরা পাবো সেই ইকুয়েশনটাকে বলা হবে বর্নল্যান্ড ইকুয়েশন। মানে একটা ক্রিস্টালে সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে কতটা, সেই টোটাল ধাক্কাধাক্কির পরিমাণটা সেইটাই তোমার দেবে হচ্ছে বর্নল্যান্ড ইকুয়েশন, এবং তার ম্যাগনিটিউড যেটা হবে সেটাকে বলা হবে ল্যাটিস এনার্জি। বুঝতে পারছো আমরা কি করতে চাইছি? ক্লিয়ার হচ্ছে না? কনফিউশন আছে আরেকবার বলবো? ওকে, দেখো তাহলে হেডিং দাও এবার বর্নল্যান্ড ইকুয়েশন। হয়েছে? হেডিং দিয়েছো? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত করলাম একটা আয়ন ক্রিস্টালে বাকি সবার সঙ্গে কতটা ধাক্কাধাক্কি করছে তার পোটেনশিয়াল এনার্জিটা আমরা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখব টেকিং ইনটু কনসিডারেশন the forces due to all the neighboring ions, the potential energy of an ion in a crystal কি দাঁড়িয়েছে সেটা এসছে আমাদের
potential energy is equal to minus a z1 z2 square by r plus d by r to the power n. ওকে, হয়েছে? আচ্ছা দেখো, আমরা পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর এর একটা প্লট করেছি না আগের দিন? সেই প্লটটা, স্যার। তাহলে সেই প্লটটা কেমন হয়েছে? এইরকম তো? হ্যাঁ স্যার। এদিকটা পোটেনশিয়াল এনার্জি আর এদিকটা আর প্লট। আচ্ছা হচ্ছে আচ্ছা, এবার এর সবচেয়ে মিনিমাটা কোনটা? তাহলে একদম কার্ভের নিচের পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে মিনিমা। তাহলে এই পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলেছি? ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। তাহলে এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে এই স্পর্শকটা কি দেয়? ডি পোটেনশিয়াল এনার্জি বাই ডিআর। সেটা কত এখানে এই পয়েন্টে? এটা তো মিনিমা। মিনিমাতে ডিওয়াই বাই ডিএক্স কত হয়? 0। 0। তাহলে এই কার্ভের যে মিনিমা, তার মানে ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, সেই ইকুইলিব্রিয়াম ডিস্টেন্সে ডি পোটেনশিয়াল এনার্জি বাই ডি আর অ্যাট আর ইকুয়াল টু আর জিরো, সেটা কত হচ্ছে? 0 না? হ্যাঁ স্যার। তাহলে অ্যাট আর ইকুয়াল টু আর জিরো ডিপি বাই ডিআর ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে অ্যাট equilibrium distance that is r equal to r0, the attractive force and the repulsive force are balanced। ওখানে ব্যালেন্সড হয়ে যাচ্ছে। সো dPe by dr at r equal to r0 is equal to কত হবে? 0। ঠিক তো? তাহলে এবার দেখো, ইকুয়েশন 1 যেটা আমরা লিখেছি, সেখানে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আর এর রিলেশন, তাহলে ওটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 গেট কি পাবো? দেখো dTe বাই dr ইজ ইকুয়াল টু কি হবে? দেখো এটাকে যদি ডেরিভেটিভ করে কি হবে? মাইনাস 1 বাই আর এর ডেরিভেটিভ কি? মাইনাস 1 বাই আর স্কয়ার না? -1/r স্কয়ার। আর স্কয়ার। তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাবে আলটিমেটলি, আগে আমার মাইনাস রয়েছে। তাহলে হয়ে যাচ্ছে a z1 z2 স্কয়ার বাই আর স্কয়ার। আচ্ছা, এবার এই যে b বাই r টু দি পাওয়ার n, তার মানে 1 বাই r টু দি পাওয়ার n, তাহলে 1 বাই r টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হয় বলো? -n/n-1, মানে r টু দি পাওয়ার n-1। মাইনাস n b বাই r টু দি পাওয়ার n কত হবে? প্লাস 1। n-1, ও সরি স্যার, n+1। n প্লাস 1 নিচে আছে, তো n প্লাস 1। তাহলে এটা হলো, তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। এবার এই ফার্স্ট ডেরিভেটিভে আমরা যদি r ইকুয়াল টু r0 বসাই, when
আর ইকুয়াল টু আর জিরো, তার মানে ডিপিই বাই ডিআর অ্যাট আর ইকুয়াল টু আর জিরো, তাহলে কত হচ্ছে, তাহলে এ জেড ওয়ান জেড টু স্কোয়ার বাই আর জিরো স্কোয়ার মাইনাস এন ডি বাই আর জিরো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, জিরো না? আমরা ইকুয়েশন ওই ডিপি বাই ডি আর ইকুয়াল টু, হ্যাঁ এটা পেয়েছি আমরা, তাহলে এটা ইকুয়াল টু জিরো আমরা বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে এখানে আমাদের দেখো, যদি আমরা এখান থেকে বি, আমরা বিটাকে কি করতে চাইছি, ক্যাপিটাল বিটাকে ইকুয়েশন থেকে বার করে দিতে চাইছি না? তাহলে আমরা ইকুয়েশনটাকে এমনভাবে বি এর ইকুয়েশন, মানে বি এর টার্মটাকে, বি টার্মটাকে আমরা ইকুয়েশন থেকে বার করে দিতে চাইছি। তাহলে আমরা বি টার্মটাকে যদি ইকুয়েশন থেকে বার করতে চাই, আমি আগে দেখে নেবো যে বি মানে কি। তাহলে বি মানে কি দাঁড়াচ্ছে, দেখো তো, বি মানে দাঁড়াচ্ছে, দেখো এটাকে যদি পুরোটা এদিকে দিয়ে উল্টো করে দিই, তাহলে এ জেড ওয়ান জেড টু স্কোয়ার, হ্যাঁ এটা এলো। আচ্ছা এবার, আচ্ছা এটা বাই আর জিরো স্কোয়ার, আচ্ছা এবার এদিকে ইনটু হলে রিভার্সেবল হয়ে গেল, আর জিরো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন হবে না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটা কত হচ্ছে, দেখো আর জিরোর, শুধু আর জিরোর খেলা এখানে, আর জিরো, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এটা কেটে গেলে এ আর জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ জিরো, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার স্কোয়ার, আচ্ছা আর জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, এম আই রাইট? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এবার এইটা হ্যাঁ, যে এটা কি পেলাম, এটা বি এর ইকুয়েশন পেলাম, বি ক্যাপিটাল বি এর ইকুয়েশন। এবার আমরা যদি এই ভ্যালুটাকে, এই যে বি এর যে ইকুয়েশনের ভ্যালুটাকে পেলাম, এই বি এর যে মানটা, এই মানটা আমরা যদি এক নম্বর ইকুয়েশনে বসাই বি এর জায়গায়, তাহলে বি রিমুভ হয়ে যাবে না ইকুয়েশন থেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা সেই কাজটাই করবো। তার মানে putting the value of b in equation 1, we get কি পাবো, তাহলে তাহলে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে a z1 z2 স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস আছে আগে, বাই আর আর জিরো, আর জিরো প্লাস, দেখো বি এর জায়গায় যদি এটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এ জেড ওয়ান জেড টু স্কোয়ার বাই আর জিরো এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, আর আগে থেকে একটা বি বাই আর টু দি পাওয়ার এন ছিল, তাহলে আর টু দি পাওয়ার এনটা বসে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বি বাই আর টু দি পাওয়ারের জায়গায় আমরা বি এর জায়গায় এটা মানটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে পুরো পার্টটা আমরা, এই যে পুরো পার্টটা আমরা লিখলাম, এইটার মান হচ্ছে কি, এইটা হচ্ছে বি, তাই না? বি এর জায়গায় আমরা এটা বসিয়েছি, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো তো কি কেটে কুটে কোথায় কি হয়, দেখো তাহলে আমরা সেই কাজটা করি, সব একই রকম হয়ে গেল। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি দাঁড়াচ্ছে, মাইনাস, দেখো এ জেড ওয়ান জেড টু স্কোয়ার বাই আর জিরো, এটাকে কমন নেওয়া যায় দুই দিক থেকে, দেখো তো দুটোর মধ্যেই আছে না এই পার্টটা? হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি কমন নিই, প্রথমে তো এক্স্যাক্টলি এইটাই আছে, তাহলে ওয়ান, হ্যাঁ ওয়ান মাইনাস, দেখো যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস, এবার দেখো তো এখানে কত বসবে, এ জেড ওয়ান জেড টু স্কোয়ার না ইন্টু কমন আর নিয়ে টু নিয়েছি দি তো, পাওয়ার এন। কমন নিয়ে নিয়েছি। ও ওটা আর টু দি পাওয়ার এন, মানে আর জিরো টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন। তাহলে এই দেখো এই যে এই জায়গাটা আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর টু দি পাওয়ার এন আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কেটে কুটে ওয়ান বাই আর জিরো হয় না এটা? দেখো এই এন আর এই এন কেটে যাচ্ছে, তাহলে আর টু দি পাওয়ার মাইনাস এন পড়ে থাকছে, তা আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান যদি পড়ে থাকে ওয়ান বাই আর জিরো, তাই তো? তাহলে ওয়ান বাই আর জিরো যদি হয়,
তাহলে দেখো কমন চলে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 1/n। দেখো তো ঠিক লিখেছি কিনা? দেখো দেখো, হ্যাঁ বলো, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু দিস। তাহলে এটা আমরা একটা পেলাম, এখন আমাদের হয়নি। তাহলে এখন আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি? এখনো দাঁড়িয়ে রয়েছি একটা আয়ন বাকি সবার সঙ্গে কতটা ইন্টারাকশন করছে সেই ইকুয়েশনটাতেই দাঁড়িয়ে রয়েছি আমরা। শুধু আমরা কি করেছি, বিটাকে কি করেছি, ইকুয়েশন থেকে তাড়িয়ে দিয়েছি, তাই তো? বিটাকে ইকুয়েশন থেকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু স্টিল এই বি পোটেনশিয়াল এনার্জির যে ইকুয়েশনটা এখন তুমি দেখতে পাচ্ছ, এটা সেই একটা আয়ন বাকি সবার সঙ্গে কতটা ইন্টারাকশন করছে। মানে তুমি বনগালোকালে উঠেছো, বনগালোকালে তুমি বাকি সবার সঙ্গে কতটা রিপালশন, অ্যাট্রাকশন বা ধাক্কাধাক্কি করছো। কিন্তু আমার আসল গোল কি, আসল উদ্দেশ্য কি, ওই বনগালোকালে ওই বগিতে সবাই সবার সঙ্গে কতটা রিপালশন অ্যাট্রাকশন করছে, তাই তো? ঠিক তো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এবার একটা ক্রিস্টালে মনে করো এরকম আয়ন আছে প্রচুর। এবার আয়নটা আমি স্পেসিফাই করে দিলাম, ধরো মনে করো 1 মোল পরিমাণ আয়ন রয়েছে। 1 মোল মানে কতটা? 6.022। হ্যাঁ 6.022 into 10 to the power হ্যাঁ, 23. তারপরে অ্যাভোগাড্রো নাম্বার। তো অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন রয়েছে। তাহলে একটা আয়ন বাকি সবার সঙ্গে যে ধাক্কাধাক্কি করছে সেটা যদি পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন এটা হয়, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন বাকি সবার সঙ্গে ইন্টারাকশন করছে তার ইকুয়েশন কি হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে একজন ধরো মনে করো সিম্পলি এইখানে ধরো অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন রয়েছে, তার মধ্যে এইটাকে তুমি ধরো এইটাকে আমি ধরে নিলাম, এ বাকিদের সঙ্গে ইন্টারাকশন করছে, সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম। এবার না বলে আমি বললাম যে এ এ কতটা করছে বাকিদের সঙ্গে, তাহলে ঠিক এই ইকুয়েশনটাই আবার আসবে, তাহলে 2 টাইমস হয়ে গেল। এ বাকিদের সঙ্গে কতটা করছে, তাহলে আবার এই ইকুয়েশনটা হলো, তাহলে 3 টাইমস, 4 টাইমস। এ কতটা করছে, 5 টাইমস, 6 টাইমস, এইভাবে করতে করতে অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন যদি ধরি, তাহলে কত টাইমস পোটেনশিয়াল এনার্জি হবে? Na into অ্যাভোগাড্রো potential Na ইন্টু পোটেনশিয়াল এনার্জি। তার মানে Na ইন্টু পোটেনশিয়াল এনার্জি মানে Na এইখানে গুণ হবে, ঠিক আছে? এবার এই অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন যদি কোনো একটা ক্রিস্টালে একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে সেটা কোন এনার্জি দেয়? একে অপরকে ইন্টারঅ্যাক্ট করছে যে টোটাল অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন, তার জন্য যে এনার্জি ইনভলভ হবে সেই এনার্জিটাকে কি বলা হয়? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। আমরা ডেফিনিশনে বলেছিলাম যে কোন একটা ক্রিস্টালে অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়ন যদি থাকে, তাহলে তাদের টোটাল পোটেনশিয়াল এনার্জিটা কি বলা হয়? ল্যাটিস এনার্জি। তার মানে ওই ক্রিস্টালে যদি অত পরিমাণ এনার্জি দিই, তাহলে ওই ক্রিস্টাল একেবারে ছেড়ে বেরিয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে আমরা জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার যদি এর সঙ্গে গুণ করি, তাহলে আমরা ল্যাটিস এনার্জি পাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলি the lattice energy U0 বা ULO বলা যায় is the amount of energy released when 1 mole of ionic crystal is formed from gaseous ion, which are
ফাইনাইট সেপারেশন। ঠিক আছে, তাহলে সেইটা কি হবে জাস্ট, সেটা হচ্ছে দেন ইউ জিরো যখন আমরা বলবো পটেনশিয়াল এনার্জিটাকে যখন ইউ জিরো টার্মে আমরা কনভার্ট করছি, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস একটা অ্যাভোগাড্রো নাম্বার গুণ করব এ জেড ওয়ান জেড টু স্কোয়ার আর জিরো মাইনাস এইটা বলা হচ্ছে ল্যাটিস এনার্জি, বা এইটাকে আমরা পুরো ইকুয়েশনটাকে বলছি কি, ইকুয়েশনটাকে কি বলা হচ্ছে, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে হয়েছে, যেখানে ইউ জিরোটা হচ্ছে কি ল্যাটিস এনার্জি, এটা হচ্ছে তাহলে এটাকে বলা হয় ল্যাটিস এনার্জি ইকুয়েশন বা বর্নল্যান্ড ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এই ইকুয়েশনটা সিজিএস এ হলো না এসআই তে হলো, কেউ বলতে পারবে? স্যার এসআই তে। এসআই। ভালো করে খেয়াল করো। সিজিএস এটা সিজিএস এসআই তে হলে 4 পাই এপসাইলন আসতো। এক্স্যাক্টলি, আমরা এই যে পোটেনশিয়াল এই যে টার্মটা লিখেছি, এটা তো অ্যাট্রাকশন টার্ম। এই অ্যাট্রাকশনটা কোথা থেকে এসছে? Q1 Q2 বাই আর স্কোয়ার, তো ওখান থেকে এসছে। তাহলে এখানে যদি এসআই হতো তাহলে এখানে 4 পাই এপসাইলন নট থাকতো না? হ্যাঁ তো সেটা তো নেই, তার মানে এটা তো সিজিএস এ, সিজিএস এ। তাহলে এখান থেকে যে বর্নল্যান্ড ইকুয়েশনটা আমরা পেলাম সেটা কিন্তু সিজিএস এ হবে। এবার সিজিএস এ যদি হয় তাহলে এই ল্যাটিস এনার্জি তো একটা এনার্জি টার্ম, তাহলে ইউনিট কি হবে? আর্ক না জুল? আর্ক। আর্ক। এবার কতটার জন্য অ্যামাউন্টটা কতটা? পার মোল। তাহলে এটা আর্ক পার মোল। ওকে, স্যার এখানে এনটা কি ডিনোট করছে? এন এ এন এন স্মল এন এন। এনটা বর্ন এক্সপোনেন্ট আমরা আগে বলেছিলাম, কিন্তু বর্ন এক্সপোনেন্ট নিয়ে এখনো কিছু বলিনি, বলবো এবার। ওকে, এনটা না, এনটা হচ্ছে বর্ন এক্সপোনেন্ট। আমরা ওই যখন প্রথম লিখেছিলাম তো নাকি বর্ন এক্সপোনেন্ট, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, শুধু এনটা বর্ন এক্সপোনেন্ট ওই কথাটা বলেছিলাম। এইবার আমরা এনটা কি সেটা আমরা কি করে বার করতে হয় সেগুলো সব নিয়ে বলবো আর কি। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের বর্নল্যান্ড ইকুয়েশন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একদম সারা জীবন এটা মুখস্থ থাকতে হবে, একদম ঠোঁটের আগায় থাকতে হবে বর্নল্যান্ড ইকুয়েশন। এখান থেকে প্রচুর প্রতি বছর অঙ্ক আসে, মানে এখান থেকে এই ইকুয়েশনটা থেকে তুমি ধরে নাও একটা 2 নম্বরের অঙ্ক তোমার সবসময় থাকছেই কমন একদম। ঠিক আছে, আচ্ছা এখানে এন এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটা লিখে রাখো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি স্যার যখন মানে বি এর এক্সপ্রেশনটা স্যার বার করেছেন, এবার সেটা যখন স্যার 1 নম্বর ইকুয়েশনে পুট করেছেন, হ্যাঁ। তা 1 নম্বর ইকুয়েশনে তো স্যার ডিনোমিনেটরে শুধু আর আছে, আর জিরো তো নেই, কিন্তু কেন স্যার আর আছে? যখন আর জিরোই আছে, আমরা ইকুইলিব্রিয়াম ডিসটেন্সেই করছি এটা যা করছি, আচ্ছা বুঝতে পেরেছো? মানে এটা এই যে 1 নম্বর ইকুয়েশনে যখন বসাচ্ছি এটা আর নেই বলছো তো, সেটা তোমার কনফিউশন হচ্ছে। কিন্তু আমরা যেই হ্যাঁ ল্যাটিস এনার্জি যখন ক্যালকুলেট করছি তখন আয়নগুলো ক্রিস্টালের মধ্যে আছে, তাই তো? ক্রিস্টালের মধ্যে যখন আছে তাদের আরটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম ডিসটেন্স না? এই আর গুলো কি সব ইকুইলিব্রিয়াম ডিসটেন্স তো? তাহলে হ্যাঁ এই আর গুলো অ্যাকচুয়ালি কি আর জিরো তো? যখন ক্রিস্টাল বলে দিচ্ছি, ক্রিস্টাল মানে আর ইকুয়াল টু আর জিরো, তাই জন্য ওখানে আমরা আর জিরোটাকে বসিয়েই করছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা এইবার আমরা যেটা কোশ্চেন করলো বর্ন এক্সপোনেন্ট, আমরা সেই বর্ন এক্সপোনেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা এই জায়গাগুলো একটু বই পড়বে ভালো করে, হ্যাঁ,
বই পড়লে দেখবে আরো কনসেপ্টটা যেগুলো কনফিউশন যদি থাকে সেগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। যে কোনো ভালো একটা বই এই জায়গাগুলো একটু পড়বে ভালো করে। আচ্ছা, ম্যাগনিটিউড অফ বর্ন এক্সপোনেন্ট। হয়েছে? লিখেছো? হেডিং দিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আচ্ছা বর্ন এক্সপোনেন্ট মানে এন ভ্যালু, এই বর্ন এক্সপোনেন্টটা পরীক্ষায় যখন ধরো কোশ্চেন দিল, মানে ধরো বললো কোনো একটা অঙ্ক দিল আর কি, বললো ল্যাটিস এনার্জি বার করো, তো এই এন ভ্যালুটা না পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, আবার অনেক সময় দেয় না। না, অনেক সময় এন ভ্যালুটা দিয়ে দেয়, যেমন এ ভ্যালুটা আমি কি বললাম, দিয়ে দেয়, সবসময় দিয়ে দেয়। তোমার মিডল্যান্ড কনস্ট্যান্টের ভ্যালু সবসময় দিয়ে দেবে, কিন্তু এন ভ্যালুটা তোমার কখনো কখনো দেয়, কখনো কখনো দেয়। এবার দেখো অঙ্কে কি কি দিতে হবে। দেখো তোমার কাছে যদি কোনো একটা কম্পাউন্ড বলে দেয়, তাহলে তুমি Z1 Z2 তো সেখান থেকে বলে নিতে পারবে। তাহলে যদি NaCl বলে, তাহলে Z1 Z2 কত? Z1 Z2 মানে কি? চার্জ অফ আয়ন। তা কত সেটা? +1। আর Cl মাইনাস 1 Cl মাইনাস -1 -1। তাহলে এখানে ওই প্লাস আর মাইনাসটাকে নেবে না, শুধু ম্যাগনিটিউডটা নেবে। তাহলে ম্যাগনিটিউড Z1 হচ্ছে কত? 1। আর Z2 কত? 1। ধরো CaCl2, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে সেখানে Z1 Z2 কত? +2 -2 আর +2 -2। না স্যার 2 আর 1 2 আর 1, হ্যাঁ 2 and 1। CaCl2, Ca2 প্লাস আর Cl মাইনাস, 2 প্লাস মানে 2 আর Cl মাইনাস মানে 1, 2 আর 1 মনে থাকবে। এইভাবে Z1 Z2 তুমি তাহলে কম্পাউন্ড বলে দিলে তুমি Z1 Z2 পেয়ে যাচ্ছ। আচ্ছা, আর কি চাই? দেখো এ ভ্যালুটা তোমার বলা থাকবে, এন অ্যাভোগাড্রো নাম্বার তুমি জানো, ই এর মানটা তুমি জানো, সিজিএস এ তুমি ই এর মানটা বসিয়ে দেবে, মানে তোমার ইলেকট্রনের চার্জ, আর R0টা তোমার বলে দিতে হবে, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। NaCl যদি দেয়, NaCl এর ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স কত সেটা বলে দেওয়া থাকবে অঙ্কে। আর এন ভ্যালুটা যেটা, সেটা বলে দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এন ভ্যালুটা আমাদের কি করতে হবে? তাহলে শিখতে হবে কি করে আমরা এন ভ্যালু যদি গিভেন না থাকে, তাহলে আমরা কি করে এন ভ্যালুটা বসাবো। ঠিক তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এন ভ্যালুটা আমি দেওয়ার অপেক্ষা করব না, দেওয়ার আশা করব না, ধরে নাও দেবে না, তাহলে আমি নিজে থেকে কি করে এন ভ্যালুটাকে ডিটারমাইন করব। খুব সিম্পল, কিচ্ছু নেই। দেখো যে কোনো যখন আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, এটা খেয়াল করো, যে কোনো যখন আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, তখন যে ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি হয়, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশনটা কার সঙ্গে সমান হয়? ধরো একটা যে কোনো এক্সাম্পল, ধরো NaCl, তাহলে Na প্লাস এবং Cl মাইনাস এদের কনফিগারেশনটা কিসের সঙ্গে সমান? নোবেল গ্যাসের। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। নিকটতম নোবেল গ্যাসের সঙ্গে সমান হয়। Na প্লাস মানে 2s2 2p6, আচ্ছা Cl মাইনাস মানে 3s2 3p6, তাহলে নিয়ন এবং আর্গনের সঙ্গে সমান দুজন। আচ্ছা, তাহলে দেখো যে কোনো, নট অনলি NaCl, যে কোনো আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে থাকে, তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা তাদের নিয়ারেস্ট নোবেল গ্যাসের সঙ্গে সমান হয়। ঠিক তো? আচ্ছা দেখো, এবার প্রত্যেকটা নোবেল গ্যাস কনফিগারেশনের জন্য বর্ন এক্সপোনেন্টের একটা ভ্যালু আছে। কটা নোবেল গ্যাস আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর জেনন। জেনন পর্যন্ত আমার হলে হবে। আচ্ছা আচ্ছা, হিলিয়ামের কনফিগারেশন কি? 1s2 1s2। আচ্ছা, এখানে আমরা উপরে একটু লিখি আয়ন টাইপ, যে আয়নটা যার মতো। আচ্ছা, নিয়নের তাহলে কি হবে? 2s2 2p6, এটা 3s2 3p6। আচ্ছা, আর্গনের মতোই কনফিগারেশন হচ্ছে কপার প্লাস,
কপার প্লাসের কনফিগারেশন কি? এইটা না, দেখো তো। হ্যাঁ স্যার। তাহলে কপার যদি হতো তাহলে 3d10 4s1 হতো, তাহলে 4s1 থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে 3d10 পড়ে থাকলো। এই দেখো এখানেও 3s2 3p6 আছে, শুধু অ্যাডিশনালি কি আছে? অ্যাডিশনালি 3d10 3d10 আছে। 3d10। তো এটা দেখো 3s2 3p6 এখানেও আছে, এখানেও আছে। তাহলে ওই জন্য কপার প্লাসটা নোবেল গ্যাসের মতো বিহেভ করে, কিন্তু পুরোপুরি নোবেল গ্যাস না, এটাকে বলা হয় সিউডো নোবেল গ্যাস। তাহলে পুরোপুরি নোবেল গ্যাস নয়, কারণ এখানে একটা 3d10 আছে, তো এটাকে বলা হয় সিউডো নোবেল গ্যাস। এটাকেও আমি লিখলাম। আচ্ছা, আর হচ্ছে ক্রিপ্টন, তাহলে কি হবে? 4s2 4s2 4p6। 4s2 4p6। তাহলে এর সঙ্গে সিউডো কে হবে? এজি প্লাস। এজি প্লাস কি হবে? দেখবে 4s2 4p6। আচ্ছা, জেননের ক্ষেত্রে কি হবে? 5s2 5p6। অথবা তাহলে কি হবে? ইউ প্লাস তার নিচের এলিমেন্ট 5s2 5p6 হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে হ্যাঁ স্যার। এইগুলো দেখছো, এগুলো পিওর নোবেল গ্যাস, আর ডান দিকে যেগুলো তিনজন দেখছো এটা হচ্ছে সিউডো নোবেল গ্যাস। আচ্ছা, এবার এই আয়ন টাইপ হলো, এবার এদিকটা আমরা হেডিং দেবো হচ্ছে আয়ন টাইপের পাশে বন্ড এক্সপোনেন্ট। সেটা হচ্ছে এন। আচ্ছা দেখো, হিলিয়ামের মতো যদি কনফিগারেশন হয় কারো, তাহলে তার বন্ড এক্সপোনেন্ট হচ্ছে 5। যদি নিয়নের মতো কনফিগারেশন হয় তাহলে তার বন্ড এক্সপোনেন্ট হচ্ছে 7। যদি আর্গনের মতো কনফিগারেশন হয় তাহলে তার বন্ড এক্সপোনেন্ট হচ্ছে 9। যদি ক্রিপ্টনের মতো হয় তাহলে হচ্ছে 10, আর যদি জেননের মতো হয় তাহলে হচ্ছে 12। এই হচ্ছে বন্ড এক্সপোনেন্ট ভ্যালু, 5 7 9 10 12। মনে রাখা যাবে এটা একটু কষ্ট করে? হ্যাঁ স্যার। 2 2 করে পার্থক্য শুধু এই জায়গাটায় 9 10, 5 7 9 10 12। দেখো এবার এই যে আয়ন টাইপ আর ইলেকট্রনিক আয়ন টাইপ ইলেকট্রনিক কনফিগারেশন এবং তার সঙ্গে বন্ড এক্সপোনেন্ট। এবার দেখো এই ভ্যালুগুলো সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা ধরো পরীক্ষায় তোমার বললো NaCl, NaCl এর জন্য অঙ্কটা দিয়েছে, NaCl এর ল্যাটিস এনার্জি বার করতে দিয়েছে। তাহলে তোমার NaCl এর বন্ড এক্সপোনেন্ট লাগবে তো নাকি? তাহলে NaCl এর বন্ড স্যার। এক্সপোনেন্ট তোমার কাছে দেওয়া নেই, ধরো পরীক্ষায় অঙ্কে দেওয়া নেই, তাহলে তুমি কি করে বার করবে? NaCl মানে কে কে আয়ন সেখানে? নিয়ন আর আর্গনেরটা গড় করব। হ্যাঁ, NaCl Na প্লাস এবং Cl মাইনাস। Na প্লাস মানে 2s2 2p6, আর Cl মাইনাস মানে 3s2 3p6। তাহলে 2s2 2p6 কনফিগারেশন যদি হয় তাহলে তার n ভ্যালুটা কত হয় বলো? 7 হয় না 2s2 2p6 এ? 7। হ্যাঁ, আর 3s2 3p6 এ কত হয়? 9। তাহলে এইরকম যদি হয় NaCl, তাহলে দুজনের আলাদা যদি n বেরোয়, কখনো কোনো একই বেরোতে পারে, যেমন NaF যদি করো, NaF সোডিয়াম ফ্লুরাইড, তাহলে দুটোই 7 আসবে, অসুবিধা নেই। কিন্তু যদি এরকম আলাদা হয় 7 আর 9 আসে, তাহলে আমি n কত ধরবো NaCl এ? কি করে বার করব? সেক্ষেত্রে বলা হচ্ছে যদি দুটো আলাদা n ভ্যালু হয় দুজনের ক্যাটায়ন এবং অ্যানায়নের, তাহলে সবসময় তাদের অ্যাভারেজ নিতে হবে। তাহলে n অফ NaCl হবে অ্যাভারেজ। 7 প্লাস 9 হলো। তাহলে NaF এর ক্ষেত্রে কত হবে? তাহলে Na প্লাসে কত? 7, আর ফ্লোরাইডে কত হবে? 7 না? হ্যাঁ স্যার। তাহলে n অফ NaF ইজ ইকুয়াল টু 7। তাই অ্যাভারেজ করলে 7ই আসে, তাহলে দরকারই নেই কোন একই যেহেতু দুটো। ওকে, বুঝতে পারলে? তাহলে n ভ্যালু বার করা যাবে তো? হ্যাঁ স্যার।
তাহলে এখানে নোট বিতে একটা কথা লিখে রাখো, ইফ হ্যাঁ স্যার। cation and anion have different configurations, then the average values of n is used. অ্যাভারেজ ভ্যালুটা বার করতে হবে, যেমন আমরা করলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমার একটা অঙ্ক, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই তো? তাহলে আমাদের অঙ্ক অঙ্ক যদি দেয় তাহলে কি কি গিভেন থাকতে হবে শুধু? এর ভ্যালুটা। আর আর কিছু লাগবে না? আর জিরো লাগবে না? আর জিরো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার আর লাগবে। হ্যাঁ, ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তো এক্সপেরিমেন্টাল, তো ওটা তো তোমার লাগবেই। তো আর জিরো লাগবে আর এ ভ্যালুটা লাগবে, এই দুটো হলে আর কিছু লাগবে? কোনো একটা কম্পাউন্ড যদি বলে দেয়? না স্যার, আর কিছু আর লাগবে কিছু না। লাগবে না, বেশ। তাহলে দেখা যাক। আচ্ছা, বলছে ক্যালকুলেট the lattice energy of NaCl in kilojoule per mole from the following data. আচ্ছা, a equal to তোমার বলে দেওয়া রয়েছে 1.75, এটা বলে দেওয়া রয়েছে। আর জিরো বলে দেওয়া রয়েছে 2.8 অ্যাংস্ট্রম। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো তোমার খুব সৌভাগ্য যে এখানে বলে দেওয়া থাকতেও পারে, অনেক সময় এনে বলে দেওয়া রয়েছে 6.023 এবং 10⁻23, আর ইলেকট্রনিক চার্জটা বলে দেওয়া রয়েছে 4.8 10⁻−10। হয়েছে? তাহলে এই অঙ্কটা করা যাবে? হ্যাঁ স্যার। তাহলে ইকুয়েশনে তুমি কি করবে, কি এখানে ডেটাগুলোতে কিছু ম্যানিপুলেট করতে হবে, দেখো তো। কনভার্সন, অ্যাংস্ট্রমটা সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। কারণ আমরা আমরা যে ইকুয়েশনটা করেছি কিসে, সিজিএস এ। তাহলে আর জিরো যেটা বলা আছে সেটা হচ্ছে 2.8 অ্যাংস্ট্রম বলা আছে, হুইচ ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? 2.8 ইন্টু 10⁻, কত? -8 সেন্টিমিটার না? ঠিক আছে, তাহলে এবার বাকিটা তোমরা বসাও, বসে অঙ্কটা করো, দেখি কত আসে, দেখি। স্যার আগের পেজটা একটু উল্টাবেন। আগের পেজ, পেয়েছো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার এই অঙ্কটা, ওই ইকুয়েশনটা বসাও, ল্যাটিস এনার্জির ইকুয়েশনটা বসিয়ে যা যা ডেটা আছে সব বসিয়ে ফেলো ঠিকঠাক করে। Z1 Z2 কত হবে? এই Z1 কত? 1 Z2 1। আচ্ছা, n ভ্যালু কত হবে? দেখো তো, n 6.023 n into 10 to the power 20. স্মল n, 8. 8। তাহলে এইটা একটু ক্যালকুলেট করে দেবে, হ্যাঁ, যদি মানে সেটা ভালো হবে, যেরকম আমরা এটা করলাম না, এইরকম ভাবে ক্যালকুলেট করে দেবে, তাহলে আরো ভালো হবে ব্যাপারটা, যে তুমি বোঝো ব্যাপারটা।
ঠিক আছে, আমরা এখানে লিখে দিচ্ছি, তুমি এটাকে ক্যালকুলেট করেই দেবে যে n ইকুয়াল টু 8, মানে তুমি কি করে পেলে 8 সেটা তুমি দেখিয়ে দেবে। দেখে এবার এগুলো বসাও, বসিয়ে দেখো তো ডেটা কত আসছে উত্তর। ওয়ান 1.58 into 10 to the power 22. 1 1.58 into 10 to the power 22. দেখো বাকিরা কি বলে। স্যার 75.88 into 10 to the power minus 12 এসছে। 10 টু দি পাওয়ার মাইনাস কত? 12। 10 টু দি পাওয়ার মাইনাস 12, একটা ঘর মানে এদিক ওদিক হচ্ছে। 75.88 হ্যাঁ স্যার 75.88 and 10 to the power minus 12। মাইনাস 12 না মাইনাস 11, এটা একটু দেখো তো ভালো করে চেক। সবাই করো। Minus 12 আছে 7.58 into 10 to the power 12. হ্যাঁ 7.58 যদি হয়, 75.88 হলে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 11 আসছে না, দেখো। 75 করলে 11 আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার 11 হবে হ্যাঁ, একটা জিএম। তাহলে তাহলে যাদের দেখবে সবার যারা করছো তাদের ডেটাটা যদি 70 মানে মাইনাস হবে অবশ্যই, এটা যদি মাইনাস 75.88 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আর্গ পার মোল যদি আসে তাহলে কারেক্ট। আচ্ছা এটাকে জুলে কিলো জুলে নিয়ে যাও, কিলো জুল, কিলো জুল করলে কি হবে? স্যার আমার 75.85 আছে, ওতে কোনো প্রবলেম না হবে? না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। সবসময় এইখানে যা ডেটা থাকবে পুরোটাই বসাবে, তাহলে যেটা ডেটা আসবে সেইটা, ঠিক আছে? কোনো কোনো কম বেশি করবে না, তাহলে আলাদা আলাদা চলে আসতে পারে একটু একটু। সবার এসছে এটা? হ্যাঁ স্যার। কিলো জুলে কত হ্যাঁ হচ্ছে? স্যার। কিলো জুল করলে কি করব আমরা এটাকে? 8 থেকে 4/8 দিয়ে ডিভাইড করে। 8 থেকে জুলে গেলে কি কি করতে হয় বলো? 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাই তো? গুণ করতে হবে। আর কিলো জুল করতে গেলে আরো 3, তারপর 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ করতে হবে এর সঙ্গে। তাই 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ করলে আলটিমেটলি থাকে হচ্ছে মাইনাস 758.8 কিলো জুল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে ল্যাটিস এনার্জি অফ NaCl। বুঝা গেল? সবাই পেরেছো? যাদের এইটা উত্তর এসছে তাদের ঠিক, আর বাকি যাদের হচ্ছে ভুল আবার ট্রাই করবে, ঠিক আছে? ভ্যালুগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেটরে পুট করা, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। Calculate the value of A for MgO, মেডলাং কনস্ট্যান্টের ভ্যালু বার করতে বলছে, তাহলে বাকিগুলো দেওয়া থাকবে। R0 বলা আছে 2.1 অ্যাংস্ট্রম,
আচ্ছা এন বলা আছে 7, যেমন দেখো এনটা বলা আছে এখানে, না বললেও অসুবিধা ছিল না, বার করে নেওয়া যেত। U0 বলা আছে মাইনাস 3940 কিলোজুল পার মোল। আচ্ছা ই বলা আছে 4.8 × 10⁻⁻10 ইএসি। ঠিক আছে, করো তো দেখি। কিলোজুলটাকে কিসে নিয়ে যেতে হবে? আর্ক পার মোল। তাহলে 10⁻10 গুণ করতে হবে না? কিলোজুল থেকে জুল 10⁻3, জুল থেকে আর 10⁻7, তাই টোটাল 10⁻10 গুণ করতে হবে এটার সঙ্গে। করে সব বসাও, বসিয়ে দেখো কত আসে। অ্যাংস্ট্রমটাকে সেন্টিমিটারে করো, 10⁻−8 গুণ করতে হবে। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। স্যার 1.75 আসছে। ঠিক আছে, মোটামুটি 1.7374 আসছে। 1.74, মানে এক্স্যাক্টলি 1.739। এবার এর কাছাকাছি যারা আসছে মোটামুটি ঠিক আছে। স্যার হ্যাঁ 1.739 এসেছে। 1.79 আসছে। ঠিক আছে, 1.739 হচ্ছে একদম অ্যাকুরেট। এবার এর যত কাছাকাছি আসবে ভালো আর কি। ঠিক আছে, মানে তোমার ডেটাতে যে কটা ডিজিট দেওয়া আছে সবগুলো বসাবে, তাহলে যেটা আসবে সেটাই, মানে ওখানে ম্যানিপুলেট করবে না। দেখো বাকিরা দেখো। 1.74 এসছে আমার। ঠিক আছে,
হয়েছে সবাই? 1.739 এটা হচ্ছে বা 1.74 এটা হচ্ছে তোমার 1.739 অ্যারাউন্ড দিস। এইটার আশেপাশে যাদের অ্যান্সার এসছে ঠিক আছে। হয়েছে সবাই? পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো একদম সিম্পল, তোমাদের নিজেদেরই করতে হবে, এগুলো কিছু করার নেই, এগুলো খুবই সিম্পল অঙ্ক। ক্যালকুলেটরটাকে ভালো করে ব্যবহার করবে, তাহলেই সব ঠিক থাকবে। হ্যাপাজার্টলি ইউজ করলে ভুল হবে। Calculate the value of z square in CF2 given a হচ্ছে 2.519, r0 হলো 2.35 অ্যাংস্ট্রম, আর n হলো 7, আর u0 মাইনাস 2550 কিলোজুল পার মোল। ঠিক আছে? করো। তোমাদের কোনো স্যার কি অফলাইন শুরু করেছে? হ্যাঁ স্যার, ফিজিক্যালের স্যার। ফিজিক্যাল স্যার মানে? মানে এখনো করেননি স্যার, করবেন নেক্সট উইক থেকে। আমাদের এখানে তোমাদের 5th সেমদের শুরু হয়ে গেছে অফলাইনে। তোমরা এখন দেখো, তোমরা যদি বলো তাহলে শুরু করবো, নাহলে অনলাইনেই চলবে। ঠিক আছে, করছো? স্যার 2 আসছে, 2 ইন্টু 10⁻16। হ্যাঁ, 2 ইন্টু 10⁻16 জেড স্কোয়ার। ও না স্যার, 2ই আসছে। জেড স্কোয়ার কত আসছে দেখো। তোমার এমনিতে দেখো, তোমার যদি কিছু না, অঙ্কটা না করে তুমি জেড স্কোয়ারটা বলতে পারতে না? CA2 প্লাস হ্যাঁ স্যার। আর F মাইনাস, তাহলে কত হচ্ছে? 2R1 তো, তাই না? তাহলে Z1 Z2 2R1, 2 ইন্টু 1, তাহলে এটাই তো জেড স্কোয়ার। 2ই হবে না? Z1 Z2, বুঝতে পেরেছো? তাহলে এটা তাহলে 2 যদি উত্তর আসে তোমার, এবার এটা তো এরকম ভাবে বলা যাবে না, তোমার অঙ্ক করেই বার করতে হবে ল্যাটিস এনার্জির ইকুয়েশন থেকে। তো ল্যাটিস এনার্জির ইকুয়েশন ব্যবহার করে 2 এসছে কি? হ্যাঁ স্যার। সবার এসছে? দেখো বাকিরা বলো। বাকিরা তো ইনঅ্যাক্টিভ থাকে কেন? কয়েকজনই, 4-5 জন 6জনই রেসপন্স করে। হ্যাঁ, এসছে বাকিদের?
হ্যাঁ স্যার এসেছে। তাহলে যদি 2 আসে তাহলে ঠিক আছে, আর 2 ছাড়া অন্য কিছু হলে ভুল আছে। কিছুই নেই, একই রকম অঙ্ক, শুধু একটা করে আননোন ভ্যালু দেওয়া রয়েছে আর বাকিগুলো সব নোন ভ্যালু দেওয়া রয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে আচ্ছা কোশ্চেন লেখো। একটা থিওরিটিক্যাল কোশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে রাইট ডাউন দি বন্ডল্যান্ড এক্সপ্রেশন of lattice energy for NaCl type of crystal and hence explain the terms involved therein, involved in them. দেখো কোশ্চেনটা লেখো, বেশ কয়েকবার এসছে এই কোশ্চেনটা, থিওরিটিক্যাল কোশ্চেন জাস্ট। লিখেছো কোশ্চেনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তাহলে কি করতে বলেছে, কি চেয়েছে? ওই ইকুয়েশনটা লিখতে হবে, আর ইকুয়েশনে যে যে টার্ম গুলো ইউজ করেছে তার মানে সেগুলো কি ডোনেট করছে, মানে কি হ্যাঁ, বোঝাতে চাইছে সেগুলো লিখতে হবে। তাহলে বন্ডল্যান্ড এক্সপ্রেশনটা লিখতে হবে। বন্ডেন্ড ইকুয়েশন যেটা লিখবো, যদি NaCl এর ভ্যালু গুলো বসিয়ে লিখতে হবে স্যার। প্রথমে তোমাকে জেনারেলটা লিখতে হবে। ইউজিল ইজ ইকুয়াল টু মাইনাস অফ Na ইন্টু এ Z1 Z2 স্কোয়ার বাই R0 ইন্টু 1 মাইনাস 1 বাই n। এটা হয়ে গেল বন্ডল্যান্ড ইকুয়েশন। এবার এখানে কি কি টার্ম আছে, Na মানে কি লিখবে, এ মানে কি লিখবে, মেডেলাং কনস্ট্যান্ট, এবং মেডেলাং কনস্ট্যান্ট লেখার পরে অবশ্যই এখানে লিখে দেবে ইট ডিপেন্ডস অন কি, ইট ডিপেন্ডস অন কি, জিওমেট্রি। ক্রিস্টাল জিওমেট্রি। জিওমেট্রি অফ ক্রিস্টাল। আচ্ছা, এ হয়ে গেল। তারপর Z1 Z2টা কি, চার্জেস অফ কি, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আচ্ছা, তারপরে ইটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ অ্যান ইলেকট্রন। আচ্ছা, আর কি চেয়েছে, আর কি আছে, R0 কি, ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। ইন্টারনিউক্লিয়ার সেপারেশন বা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। আচ্ছা, আর কি আছে, N কি, বন্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা, আর U0টা কি, ল্যাটিস। ল্যাটিস ম্যাচ। এই হচ্ছে তার টার্ম। ঠিক আছে, টার্ম হয়ে গেল। এইবারে তোমার বলেছে ফর NaCl ক্রিস্টাল। হ্যাঁ, ফর NaCl ক্রিস্টাল তাহলে শুধু পাল্টে যাবে কি, Z1 Z2 আর R0 আর n ফর NaCl ক্রিস্টাল Z1 is equal to 1, Z2 equal to 1, আচ্ছা n equal to 8,
আর এটা এটা লিখে দেবে এ ইকুয়াল টু 1.75, এইটুকু লিখে দেবে। ওকে, আর কিছু লিখতে হবে, ঠিক আছে? কারণ আর জিরো তোমার এক্সপেরিমেন্টাল, সুতরাং ওটা লেখার কোনো প্রয়োজন নেই। এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, লিখে দিও 1.75, ঠিক আছে? এইটুকু লিখে দিতে হবে তোমাকে, জাস্ট তাহলেই হবে। এটা 2 নম্বরের একটা কোশ্চেন আসে এখান থেকে, এইটা পুরো লিখতে হবে। এটাকে এখানে কি হ্যাঁ বলো। স্যার এখানে এনটা কিভাবে পেয়েছে ওটা কি লিখতে হবে না জাস্ট এমনি মুখস্থ লিখে দিলে হবে? এমনি লিখে দেবে, এখানে আর দরকার নেই। আর যদি পারো দেখিয়ে দেবে, হ্যাঁ, দেখালে তো সবসময় ভালো। এবার যদি সময় না পাও তাহলে দেখানোর দরকার নেই, আর যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখিয়ে দেওয়াটাই বেটার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কোশ্চেন লেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগেরটা লেখা হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কোশ্চেন লেখো, ওই ডেরিভেশনটাও কয়েকবার দিয়েছে। establish the Bond-Land equation for lattice energy of crystal having initial structure explaining the various terms involved therein, and hence calculate the lattice energy of cesium iodide crystal for which R0 is equal to 3.95 angstrom, A is equal to 1.763 and n equal to 12। এইটা দেওয়া রয়েছে। বলো কি কাজ করতে হবে এখানে, কি চেয়েছে? লিখে নাও কোশ্চেনটাকে। স্যার এখানে তো ওই যেমন ইনিশিয়াল স্ট্রাকচারের বর্ণনের ইকুয়েশনটা বার করতে হবে, তারপরে এখানে দেখো, হ্যাঁ যেটা আগে করলাম সেটাই মতো। হ্যাঁ, মানে এখানে দেখো তারপরে স্যার সিএসআই এর ক্রিস্টালের ল্যাটিস এনার্জি বার করতে হবে ওই বেশ, বর্ণনের ইকুয়েশন দিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সিএসআই এর ল্যাটিস এনার্জি বার করতে হবে। এবার প্রথমে দেখো লেখা আছে এস্টাবলিশ আর রাইট ডাউন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আগের কোশ্চেনটা দেখো রাইট ডাউন দি বন্ডলের এক্সপ্রেশন, তার মানেটা কি? শুধু এক্সপ্রেশনটা লিখে দিলেই হচ্ছে। স্যার শুধু লিখলেই হবে, হ্যাঁ লিখে আর এস্টাবলিশ মানে পুরো প্রুফ করতে হবে। হ্যাঁ, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, তার মানে অ্যাকচুয়ালি তোমাকে পুরো ডিরাইভ করতে হবে। তাই পুরো ডেরিভেশনটা তোমাকে করতে হবে আজকের প্রথম থেকে শুরু করে, মানে এই যে পোটেনশিয়াল এনার্জি বিটুইন টু আয়ন্স ইন এ ক্রিস্টাল, এখান থেকে শুরু করে একদম তোমাকে পুরো বন্ডল্যান্ড ইকুয়েশন ধরে পুরো একদম ডিরাইভ করে আলটিমেটলি তোমাকে ল্যাটিস এনার্জিতে আসতে হবে। বোঝা গেল?
পারা যাবে তো? স্যার এখানে তো NaCl বলে দিয়েছে, তো ওখানে কি মানগুলো বসিয়ে বসিয়ে করতে হবে না 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 নাকি না, শুধু তুমি ডেরিভেশন? প্রথমে ডেরিভেশনটা এই পর্যন্ত করলে তো, এটা তো সবার জন্য কমন। এবার এইটার পরে জাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা, এই যে লাস্ট আমরা যেটা করলাম। ডেরিভেশন করে যেমন আগের কোশ্চেনটা ছিল তেমনই হ্যাঁ বসবে। হ্যাঁ, ডেরিভেশন করে তুমি এই ইকুয়েশনটা পেলে তো, সিম্পল ডেরিভেশন করে তুমি এই সিম্পল ডেরিভেশন করে এই ইকুয়েশনটা পেলে। এবার ফর NaCl ক্রিস্টাল মানটা বসিয়ে দেবে, বুঝতে পারছো? ক্লিয়ার? এইটা জেনারেল এক্সপ্রেশন সবার জন্য। তারপর ফর NaCl জাস্ট মানগুলো দেখিয়ে দেবে। আর এবার তোমাকে অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে CSI এর। তো CSI এর যদি দেয় তাহলে CSI এর তোমার ডেটাগুলো ওখানে বসাতে হবে, বসিয়ে অঙ্কটা করতে হবে জেনারেল এক্সপ্রেশনে। পারা যাবে তো? হ্যাঁ স্যার। স্যার বলছি এক্সপ্রেশনটা এস্টাবলিশ করার সময় মানে ডিটারমিনেশন অফ বি বলে একটা পার্ট আছে করা হয়েছিল না, হ্যাঁ, সেটাও কি মানে লিখতে হবে? লিখে দিও, মানে ওইগুলো লিখে দিলে ভালো হয় আর কি, বুঝেছো? আর যদি একান্তই না লেখো কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত তুমি তোমার এখানে এখানে যেগুলো আছে এগুলো লিখে দিলে পুরোটা, মানে এখান থেকে পুরো এই জায়গাটা পুরোটা লিখে দিলে ভালো হয়। এই যে মিডলাং কনস্ট্যান্টের এইসব বার করতে হবে না, মানে এই ডেটাগুলো তোমার লিখতে হবে না মিডলাং কনস্ট্যান্ট, শুধু এখানে লিখে দেবে মিডলাং কনস্ট্যান্ট। আর ডিটারমিনেশন অফ বিটা এটা একটু লিখে দিও, তারপরে তুমি এই ডেরিভেশনটা করো, তারপরে পুরো একদম ফুলফিল হলো, মানে বিটা যে কি সেটা তোমার একটু জানানোর দরকার আর কি। এখানে জাস্ট 2 লাইন লিখে দিও, ঠিক আছে? ওকে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ল্যাটিস এনার্জির ইকুয়েশন বা বন্ডল্যান্ড ইকুয়েশন হয়ে গেল। এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি 3 নাম্বার 4 নাম্বারের কোশ্চেন পাবেই পাবে পরীক্ষায়, ঠিক আছে? একটা অঙ্ক তো থাকবেই, তার সঙ্গে একটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, সুতরাং এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে ল্যাটিস এনার্জি বা তাই না ফ্যাক্টরস, মানে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমরা আগে জানবো এরপরে। আর তারপর এর ইম্প্যাক্ট, মানে ল্যাটিস এনার্জিটিকে ব্যবহার করে আমরা কি কি করতে করতে পারি, এটা এটসেট্রা এটসেট্রা, এইসব জিনিসগুলো নিয়ে আমাদের এবার ডিসকাস করতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে করব, ল্যাটিস এনার্জি নিয়ে এবার আরও ডিটেলে পড়াশুনো আর কি। সেখান থেকে আমরা বর্ন হেভার সাইকেল নিয়ে পড়বো আর কি, যেটা তোমরা এইচএসে কিছুটা পড়েছো বর্ন হেভার সাইকেল, সেইগুলো আমরা একটু ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকবে, আবার নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে ডিসকাস করব। ওকে, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ।